তারপর ওদিকে আম্মু খুশি হয়ে রুমে গিয়ে আব্বুকে ফোন করলো খুশির সংবাদটা দিতে। তাই আম্মু আব্বুকে ফোন করেই বলল, কই গো তুমি? বাড়িতে কবে আসবে? এই যা কিছুক্ষণ পরই বের হব। আর আজ তোমায় এত খুশি খুশি লাগছে যে? হ্যাঁ, আজ আমি খুব খুশি। তবে যেদিন বাড়িতে আসবে সেদিন আরো বেশি খুশি হব। কেসে শুনি যে আসলে তুমি খুব খুশি হবে। আচ্ছা, সেসব কথা পরে হবে। আগে তুমি বাসায় আসো, ওকে? আচ্ছা আসছি। এই ধরো আধ ঘন্টার মতো লাগবে বাড়ি পৌঁছাতে। তারপর না হয় শুনবো। হুম, তাড়াতাড়ি আসো। আর হ্যাঁ, মনে মনে দোয়া দুরুদ পড়ে বের হবে কিন্তু। হুম, ঠিক আছে মেম সাহেব। হুম। আম্মু আসলে একটু ধার্মিক, আর তার এই দিকটাই আমার খুব বেশি ভালো লাগে। তারপর আম্মু ফোন কেটে ফ্রেশ হয়ে নিচে এসে দেখে আপু সোফার নিচে বসে আছে এবং তিথি সোফার উপরে বসে আছে। আপুর মাথায় তেল দিয়ে দিচ্ছে। আর তাই আম্মু তাদের দেখে মুচকি হেসে বলল, এখন মাথায় আঁচড়ানোর সময়? এগুলো তো বিকেলে করে, আর তোরা এখন দিচ্ছিস? না আম্মু, আপনাকে মাথা ব্যথা করছে, তাই একটু তেল দিয়ে মাথা আছড়ে দিচ্ছি যাতে ভালো লাগে। ও আচ্ছা, ঠিক আছে, তাড়াতাড়ি কর। অল্প কিছুক্ষণের মধ্যেই তো শ্বশুর মশাই চলে আসবে। হুম আম্মু, ঠিক আছে। হুম, তাড়াতাড়ি কর। আর এখন আমি রান্নাঘরে গেলাম। তারপর আম্মু এই বলে রান্নাঘরের দিকে পা বাড়াতেই আপু আম্মুকে বলল, আম্মু, তুমি আমার রুম থেকে কষ্ট করে আমার মোবাইলটা একটু আনবে প্লিজ? আচ্ছা, যাচ্ছি। এত কষ্টের কি আছে? পাগলি মেয়ে কোথাকার। তারপর তাদের এভাবে কথা বলতে বলতেই আব্বু এসে পড়ল। আর তাই আব্বু বাসায় ঢুকতে ঢুকতে বলল, কি করছেন আপনারা? কি আর করবে, আরহার মাথা ব্যথা করছে, তাই ওর মাথায় তিথিমামুনি তেল লাগিয়ে দিচ্ছে। সে কি, ডাক্তারকে ডাকতে পারতে? না বাবা, তেমন ব্যথা করছে না, সামান্য একটুই তো, কিচ্ছু হবে না। ঠিক আছে, তবে এখন কেমন লাগছে? এখন একটু ভালোই লাগছে। আর তিথি, তোমার আর মাথা মালিশ করার দরকার নেই, তুমি বরং ফ্রেশ হয়ে এসো, খেতে হবে তো। হুম আপু, যাচ্ছে। তারপর তিথি এই বলেই উঠে দাঁড়ালো। তারপরে তিথি ফ্রেশ হয়ে আসলে তারপর সবাই মিলে দুপুরের খাবার সেরে যে যার রুমে চলে গেল। আব্বু রুমে এসে গেল। আর তার কিছুক্ষণ পর আম্মু রুমে এসে আব্বুর পাশে বসলে আব্বু আম্মুকে বলল, আচ্ছা, কি হয়েছে বলো তো? আজ তোমাকে এত খুশি লাগছে কেন? অতঃপর আম্মু আব্বুকে সবকিছু খুলে বলল। তাতে আব্বু বেশ খুশি হলো, কারণ তাদের সন্তান সুস্থ আছে এটাই তাদের কাছে অনেক কিছু। আর যখন ওর অভিমান ভাঙবে তখনই তাদের ছেলে ঠিকই তাদের কাছে ফিরে আসবে। আর এদিকে আমি অন্যমনস্ক হয়ে এসব ভাবছি আর সিদ্ধান্ত নিচ্ছি যে এরা যাদের সাথে এমন করেছে তাদের দিয়েই এদের তিনজনকে মারবো। তাহলে হয়তো তারা একটু হলেও শান্তি পাবে। আর তাছাড়া তাদের এমনভাবে মারবো যাতে অন্যরা এমন কোনো কাজ করার আগে 10 বার ভাববে। তারপর আমাকে এমন অন্যমনস্ক হয়ে ভাবতে দেখে নাইমুল আমাকে বলল, ভাই, কবির চৌধুরী আর আইমান সাদিক চলে আসছে এবং আমাদের গার্ডসের বলে দিয়েছি যে তাদের নিয়ে আসতে। আর তাহলে কি এদের সকল পরিবারকেও কি আসতে বলবো আজ? হ্যাঁ বলে দাও, আর 1 ঘন্টার মাঝে সবাইকে আমি এখানে দেখতে চাই। তারপর আমি এই বলে সেখান থেকে বের হয়ে আমার অন্য এক গার্ডসকে ফোন করে বললাম, আপুরা কি বাসায় পৌঁছে গেছে? হ্যাঁ স্যার, এইমাত্র আসছে। ওকে, সো তুমি তাহলে আমাকে ওখানকার প্রতিনিয়ত আপডেট জানাবে। জি স্যার। হুম, ঠিক আছে, বাই। অতঃপর দেখতে দেখতে 1 ঘন্টা কেটে গেল। তাই কিছুক্ষণ পর নাইমুল আমাকে ফোন দিয়ে বলল যে ওরা সকলেই চলে এসেছে, কিন্তু কবির চৌধুরী আর আয়মান সাদিকদের অন্য রুমে রেখেছে, কারণ তারা দুজন বেশ চেঁচামেচি করছে। তাই নাইমুল ওদের মুখে কাপড়ের টুকরা গুজে রেখেছে। তাই আমি নাইমুলকে বললাম যে তাদের মুখ থেকে কাপড়ের টুকরোগুলো খুলে ফেলতে, কারণ আজই তাদের শেষ দিন, তাই একটু চিৎকার করে নিক। তারপর আমি বেশ কিছুক্ষণ পর তাদের সামনে গেলাম, সাথে মুখে মাস্ক দিলাম যাতে তারা আমাকে প্রথম দেখায় চিনতে না পারে। আর তাছাড়া আজ ভার্সিটিতে যাওয়ার সময়ও মুখে মাস্ক ছিল। অতঃপর তাদের যেখানে রেখেছে সেখানে আমি গিয়ে দেখি সকলেই এসেছে। আর আমাকে সেখানে দেখা মাত্রই কবির চৌধুরী গর্জে বলল, এই তুই আমাদের এখানে কেন এনেছিস? তোর সাহস তো কম নয়। ও মা, আমি ভয় পেয়ে গেলাম। স্যার, আমাদেরকে মাফ করে দেন, আর কখনো এমন করব না। তুই আমাদের চিনিস না, আমরা টাইগার গ্যাংয়ের লোক। তুই টাইগার গ্যাংয়ের নাম শুনেছিস তো? আমার ভাই সেই গ্যাংয়ের লিডার। আজ সে জানতে পারলে তোদের কেটে কুচি কুচি করে তার কুত্তাকে খাওয়াবে। ও তাই নাকি? কিন্তু তুই আমাদের চিনিস? হুম, নিশ্চয়ই চেনার কথা। আমাদের গার্ডদের দেখিসনি?
আর তাদের পরিহিত জ্যাকেটগুলো কি দেখিস নি? তারপর আমি এই কথা বলা মাত্রই সে চারদিকে একবার চোখ বুলিয়ে নিয়ে আমার দিকে ভয়ে ভয়ে তাকিয়ে বলল, ভাই আমাদের মাফ করে দিন, আমরা আপনাকে চিনতে পারিনি। কিরে, তোর হাওয়া ফ্রুত? তোর ভাই না টাইগার গ্যাংয়ের লিডার? ভাই আমাদের মাফ করে দিন, আমরা আর এমন করব না। কি? আমি তোদের মাফ করব? যারা আমার পরিবারকে হুমকি দেয় তাদের, যারা আমার বাবাকে হুমকি দেয় আমাদের সম্পত্তির সকল অংশভাগ তাদের দিয়ে দেওয়ার জন্য, আমি তাদের মাফ করব? ভাই আপনার পরিবার মানে আপনি কে? কেন মনে নেই? আজ থেকে 7 বছর আগে যে ছেলেকে মিথ্যা অপবাদ দিয়ে বাড়ি ছাড়া করিয়েছিস। সে কথা আপনি জানলেন কেমন করে? ও আচ্ছা, তাহলে দেখ তো আমাকে চিনতে পারিস কিনা। তারপর আমি এই বলেই মুখের মাস্কটা খুলে ফেললাম। আর তারা আমার চেহারা দেখা মাত্রই দুজন একবার দুজনের দিকে তাকিয়ে আবার আমার দিকে অবাক হয়ে তাকিয়ে বলল, সুব্বর তুমি? কিরে, আমাকে দেখে অবাক হচ্ছিস? সুব্বর ভদ্রভাবে কথা হলো, আমরা তোমার গুরুজন। গুরুজন? সেই সম্মানটা তোরা অনেক আগেই নষ্ট করেছিস। 12টা ফ্যামিলির মান সম্মান নিয়ে খেলে নিজেদেরকে গুরুজন বলে শেখাচ্ছিস। 12টা ফ্যামিলি মানে? এসব তুমি কি বলছো? তাহলে আমি মিথ্যে বলছি, তাই তো? ওকে, 1 মিনিট অপেক্ষা কর। তারপর আমি এই বলেই নাইমুলকে কল করে বললাম সবাইকে এই রুমে নিয়ে আসতে। আর তারপর তারা সবাই আসার পর তাদের দেখা মাত্রই দুজনের চোখ ছানা ভরা। তাই আমি এবার তাদেরকে বললাম, কিরে, বিশ্বাস হলো? এদের কিডন্যাপ করে কি করেছিস মনে নেই? তাদের 12টি পরিবারের সম্পত্তি নিয়ে নিজেদের নাম করিসনি? আর তুই আয়মান সাদিক নিজের স্ত্রীকে পরপুরুষ দিয়ে ধর্ষণ করিয়েছিলি শুধুমাত্র তোর এসব নোংরা কাজে বাধা দেওয়ার জন্য। তাও সেই পুরুষগুলো ছিল এই কবির চৌধুরী আর তার ছেলে রাকিব। কি মনে নেই সেই সব কথা? আর তারপর সেই কাজ করে এই মেয়েটিকে মাহারা করলে। তারপর আমি এইসব বলা মাত্রই তারা শকড, কারণ এতগুলো প্রমাণ একসাথে, তাও আবার যাদের সাথে সব করেছে তারাও আছে সেখানে। কিন্তু তবুও তারা চেঁচিয়ে বলল, না এইসব মিথ্যে। চুপ, একদম চুপ। মিথ্যেকে সত্য রূপান্তর করতে আমার 1 মিনিটের বেশি সময় লাগবে না। আর রাফসান, আমাকে 9mm বুলেটের বন্দুকটা দে। রাকিবকে মারলেই সব সমস্যার সমাধান হবে। ওকে বস, এই নিন। তারপর আমি এই বলেই রাকিবের দিকে বন্দুক তাক করলাম। আর তখন সাথে সাথেই কবির চৌধুরী চিৎকার করে বলল, না আমার ছেলেকে মেরো না, আমি সব সত্যি বলছি। সুব্বর যা বলছে সব সত্যি বলছে। আমি রাকিব আর সাদিক মিলে এইসব করেছি। প্লিজ আমাদের মাফ করে দাও, আমরা এখান থেকে অনেক দূরে চলে যাব, কিন্তু তবু আমাদের মেরো না প্লিজ। একটা কথা আছে জানিস তো, কুকুর লেজ কখনো সোজা হয় না। সেটা আজীবন একটা বাক্সজাত করে রাখলেও ঠিক একই রকম থাকে। আর তোরাও ঠিক একই রকম। তাই এখন তোদের বেঁচে রেখে কোনো লাভ নেই। প্লিজ বাবা আমাদেরকে মাফ করে দাও। কিন্তু আমি কবির চৌধুরীর কথায় কোনো পাত্তা না দিয়ে সেই রুমের লোকদেরকে বললাম, আর আপনারা যারা এদের হাতে ধর্ষণের শিকার হয়েছেন তারা নিজ হাতে এমন পশুদেরকে মারতে পারেন কি? আপনারা মারবেন? তারপর তারা আমার এই কথা শুনে সবাই একসাথে বলল, হ্যাঁ, আমরা নিজ হাতে এমন জানোয়ারগুলোকে মারতে চাই। আর আমি এই পশুটাকে নিজের হাতে মারবো, যে আমার মাকে খুন করেছে, আমাকে মা হারা করেছে। কি বলছিস মা? আমি তোর বাবা হই আর সে তুই আমাকে মারবে? তোর মতন বাবার আমার কোনো দরকার নেই। তোকে বাবা বলতেও আমার ঘৃণা হয়। যে অন্যর মেয়ের মান ইজ্জত নষ্ট করতে 2 বার ভাবে না, যার নিজের স্ত্রীকেও খুন করতে হাত কাঁপে না, সে আমার বাবা কোনো দিনও হতে পারে না। তারপর আর কেউ কোনো কথা বলেনি। আর টোটাল 17 জন মেয়ে নিজ হাতে এদেরকে গুলি করে মেরেছে। তাই আজ তাদের সকলের মুখেই প্রশান্তির ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছে। কিন্তু নিধির দিকে তাকিয়ে দেখলাম মেয়েটা কান্নায় ভেঙে পড়েছে। আর এইদিকে অতঃপর আম্মু আব্বুকে সব কিছু খুলে বলল। আর তাতে আব্বু বেশ খুশি হলো, কারণ তাদের সন্তান সুস্থ আছে, এটাই তাদের কাছে অনেক কিছু। তাই যখন ওর অভিমান ভাঙবে তখন ঠিকই তাদের কাছে চলে আসবে। তারপর তিনি বারান্দায় রকিং চেয়ারে বসে আছেন আর আমার কথাগুলোই ভাবছেন। আর এসব ভেবে আব্বুর চোখ জোড়া ভেজে গেল। আজ অনেকটা বছর হয়ে গেল তিনি তার ছেলের মুখ থেকে বাবা ডাকটা শুনতে পান না, শুধুমাত্র একটা মিথ্যা নাটকের জন্য। কিন্তু যাই হোক, সেসব ভেবে লাভ নেই, যেটা হওয়ার ছিল সেটাই হয়েছে। আর তাছাড়া সৃষ্টিকর্তা হয়তো এমনটাই চেয়েছিলেন। তবে তিনি খুশি তার ছেলেটা বেঁচে আছে।
কিন্তু পরক্ষণেই মনটা আবার খারাপ হয়ে গেল। যদি সে তার অভিমান কারণে তাদের দেখতে না আসে, বা তার তিথি মেয়েটিকে দেওয়া কথাটা রক্ষা করতে যদি না পারেন, তাহলে কি হবে? তাই তিনি এইসব ভেবেই সিদ্ধান্ত নিলেন যে কালকের মাঝেই খোঁজ লাগাবেন কোথায় থাকে তার ছেলে, সেটা জানার জন্য। দরকার হলে তার ছেলে যেখানে থাকে সেখানে গিয়ে তার হাতে পায়ে ধরে ক্ষমা চেয়ে তাকে বাসায় নিয়ে আসবে। কখনো তার অমত হবে না, কোনো কিছুর মতামত চিন্তা করে তারপরে সিদ্ধান্ত নেবেন। তারপর এসব ভেবে তিনি নিঃশব্দে কান্না করে দিলেন। আর তার ছেলেটি অনেক কষ্ট পেয়েছে তাদের একটি ভুল সিদ্ধান্তের কারণে। যদি সে ফিরে আসে তবে তাকে আর কোনো দিনও কষ্ট পেতে দেবেন না আমজাদ সাহেব। কিন্তু হঠাৎ কোমল হাতের ছোঁয়ায় ধ্যান ভাঙল আব্বুর। তাই তিনি পিছন ফিরে দেখলেন আম্মু। আর তারপর আম্মু আব্বুকে এভাবে কাঁদতে দেখে বলল, কাঁদছো কেন? তোমার কি কিছু হয়েছে? আমরা মনে হয় আমাদের ছেলেটিকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি, তাই না? আজ অনেকটা বছর ছেলেটি আমাদের ছেড়ে এত দূরে আছে। অবশ্যই তার অভিমান হওয়াটাই কথা, কিন্তু আমরা কেমন বাবা মা, সেদিন আমরা কেমন করে পারলাম তাকে ভুল বুঝতে? দেখো, তুমি এভাবে কান্না করো না। আমার মন বলছে সে আসবেই, আর তুমি মিলিয়ে নিও তুমি আমার কথাটা। তাই যেন হয়। আর শোনো, এখন আমাকে একটু বেরোতে হবে। কেন? কোথায় যাবে? একটু ইম্পর্টেন্ট কাজ আছে তাই। আর আমি বিকেল 5টার আগে ফিরে আসবো ইনশাল্লাহ। আচ্ছা, সাবধানে যেও। আর শোনো, শুভ্রের কোনো খবর পাও কিনা একটু দেখো। আচ্ছা ঠিক আছে, আর আমি আসছি। তারপর আব্বু যাওয়ার পর আম্মু আপুর রুমে চলে এলেন এবং এসে দেখলেন তারা ঘুমাচ্ছে। তাই আম্মু আর সেদিকে না গিয়ে আবারও নিজের রুমে চলে গেলেন। আর তারপর বিকেল 5টার আগেই আব্বু বাসায় ফিরে আসলেন এবং তিনি এখন বেশ হাসি মুখে। তাই তাকে এমন হাসি খুশি দেখে আপু বলল, কি হলো আব্বু, আজ তোমাকে এত খুশি লাগছে কেন? সেটা আর বলতে, আমি শুভ্রের খোঁজ পেয়ে গেছি। তারপর আব্বুর মুখে আমার নাম শোনা মাত্রই আম্মু আর তিথি রান্নাঘর থেকে দৌড়ে এলো। আর তারপর আম্মু ব্যস্ত হয়ে আব্বুকে বলল, কোথায় থাকে শুভ্র? চলো আমরা কালকেই ওর কাছে যাই। এখন শুভ্র উত্তরার একটি ডুপ্লেক্স বাড়িতে থাকে। সেটা একটা বাংলো, অনেক দামি বাড়িটা, বাড়ি থেকে বোঝা যাচ্ছে। কিন্তু আমি তবু বাড়ির সামনে গিয়ে ফিরে এসেছি আবার। কেন? কারণ সেই বাড়ি চারপাশে গাছ দিয়ে ঘেরা, তাই আর সামনে এগোইনি। ও আচ্ছা। আর এদিকে আমি নিধির কাছে যাওয়ার মাত্রই ও আমাকে জড়িয়ে ধরে কান্নার বেগ আরও বাড়িয়ে দিল। আর তারপর আমাকে নিধি কান্না করতে করতে বলল, আমার আর কেউ রইল না ভাইয়া, কেউ রইল না। শেষ একজন আপন মানুষ ছিল, কিন্তু তাকেও আজ আমি নিজের হাতে খুন করলাম। কেউ নেই তো কি হয়েছে, আমি আছি না। যেহেতু আমাকে ভাইয়া বলেছ, তাহলে আজ থেকে আমি তোমার আপন ভাইয়া, ঠিক আছে? বাবা ভাইয়া। কি হবে না আমার আপন বোন? হুম। তাহলে আর কোনো কান্না নয়। যে অন্যায় করে সে তার প্রাপ্য শাস্তি পায়, ঠিক যেমন আজ তোমার বাবাও পেয়েছে। আর সে শুধু 10-12 জন মেয়ে নয়, সে তোমার মারও হত্যাকারী। তাহলে তুমি বলো, তাকে শাস্তি দেওয়া কি প্রাপ্য নয়? ভাইয়া, তাকে মেরেছি বেশ করেছি। ওনার মতো অমানুষ মরেছে মানে সমাজটা কিছুটা হলেও শান্তিতে থাকতে পারবে। আচ্ছা, আপনারা চলে যান। আর আপনাদের নিজেদের সম্পত্তি আপনারা পেয়ে গেছেন, তাও আবার বর্তমান সম্পত্তির 35% বেশি। আপনাকে কি বলে ধন্যবাদ দেব তা হয়তো আমাদের জানা নেই, কিন্তু তবে এটুকুই বলবো, আল্লাহ যেন আপনাকে সবসময় মঙ্গল করেন। তিনি যেন আপনাকে সবসময় সুস্থ রাখেন এবং তার দোয়াতে আপনাকে যেন কখনো কোনো বিপদের ছিটেফোঁটাও না ছুঁতে পারে। হ্যাঁ, সবসময় দোয়া করবেন যাতে করে আমি সমাজ থেকে এমন খারাপ লোকদেরকে দূর করতে পারি। হ্যাঁ, তাই যেন হয়। আচ্ছা, তাহলে এখন আমরা আসি। হ্যাঁ ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ, আপনিও ভালো থাকবেন। তারপরে তারা সকলেই চলে গেল। আর তাই আমি নাইমুলের কাছে গিয়ে বললাম, নাইমুল, আমরাও তাহলে আসছি, তুমিও চলে যাও। জি ভাইয়া, আর আপনার কোনো প্রয়োজনে একটা ফোন করলে হবে, আমাদের পাবেন ইনশাল্লাহ। ওকে ঠিক আছে, তাহলে আসছি। তুমি চারদিকে একটু ঠিক মতন নজর রাখবে। আর কাল আমি ভার্সিটিতে যাব, কারণ কাল ভর্তির কাজটা সেরে ফেলতে হবে। ওকে ভাইয়া, সেটা হয়ে যাবে, আপনারা কোনো চিন্তা করবেন না। ওকে তাহলে ঠিক আছে, ভালো থেকো, বাই। ওকে, আপনিও ভালো থাকবেন। কিন্তু আমার কাপড় আর প্রয়োজনীয় জিনিসগুলো? সেটা না হয় কাল আনা যাবে,
এখন চলো আগে শপিংয়ে যাই, আমাকে কিছু কেনাকাটা করতে হবে, তারপর বাসায় যাব। কিন্তু এখন কোনো কিন্তু নয়, চলো বলছি। তারপরে আমরা ফার্ম হাউস থেকে সোজা শপিং মলে চলে আসলাম। তবে এখানে আসার আগে পরনে ছিল একটা সুন্দর প্যান্ট, ছিল একটা টি শার্ট, হাতে একটা ঘড়ি আর স্ন্যাকার্স, মানে একদম উচ্চ মধ্যবিত্ত টাইপের। তারপর আমরা শপিং মলে এসে গ্রাউন্ড ফ্লোরে হাঁটছি, কিন্তু হঠাৎ করে আমি কিছু একটার সাথে ধাক্কা খেয়ে পড়ে গেলাম। আর তাই আমি চোখ খুলে তাকাতেই দেখি পাশে একটা মেয়ে পড়ে আছে এবং সে আমার দিকে ক্ষুদ্র দৃষ্টিতে তাকিয়ে আছে। অতঃপর সে আর আমি একসাথে উঠতেই পাশে আরেকটি মেয়ে আমার দু গালে দুটো থাপ্পড় মারল। কিন্তু আমি সেই মেয়েটির দিকে তাকিয়ে আছি, কেননা এমন মেয়ে আমার জীবনে এই প্রথম দেখলাম, যেন একটি পরী আমার সামনে এসে দাঁড়িয়ে আছে। কিন্তু হঠাৎ আবারও থাপ্পড় মারার কারণে আমার হুঁশ ফিরে, আর আমাকে এমনভাবে তাকিয়ে থাকতে দেখে আমার সাথে ধাক্কা খাওয়া মেয়েটি তেল বেগুনে জ্বলে উঠল আর তারপর বলতে শুরু করলো, এই ছেলে কখনো মেয়ে দেখেনি, এমন ভ্যাবলাকান্তের মতন উঠতে থেকে এতক্ষণ ধরে তাকিয়েছিলেন কেন? আপনারা দেখি মস্ত বড় বেয়াদব মেয়ে, একে তো নিজেরা দোষ করে আমাকে ধাক্কা দিয়েছেন, তারপর 4টা চড় মারলেন, তারপর উল্টোপাল্টা কথাও বলছেন। এই এই আপনি বেয়াদব কাদের বললেন? আমরা বেয়াদব? আমরা এমনি এমনি চড়গুলো আপনাকে মারছি নাকি? মেরেছি কারণ আপনি অবন্তীকে ইচ্ছে করে ধাক্কা দিয়েছেন তাই। আসলে অবন্তী নামের মেয়েটি অনেক সুন্দর, আর রাগলে তার সৌন্দর্য আরও বেড়ে যায়, একদম অপসরের মতো। কিন্তু এখন এই অর্থী নামের মেয়েটির কথা শুনে আমি বললাম, কি আমি ইচ্ছে করেই ধাক্কা মেরেছি? হ্যাঁ, তবে নয়তো কি? তারপর আমি তার কথা শুনে অবাক হয়ে গেলাম, আমি নাকি ইচ্ছে করেই তার বান্ধবীকে ধাক্কা মেরেছি। দেখলেন কেমন ডাইনি মেয়ে। অতঃপর এদিকে এতক্ষণ নিধি চুপ করে থেকে পুরো ঘটনা পর্যবেক্ষণ করছিল, কিন্তু এখন অর্থীর কথা শুনে সে আর চুপ থাকতে পারল না, তাই সে আবার সামনে এসে রেগে গিয়ে বলল, এই মেয়ে, তুমি কিন্তু বেশি কথা বলছো, তাই আর একটা কথা বললে এমন চড় মারবো তোমাকে আর খুঁজে পাওয়া যাবে না। এই কে রে তুই? আমাদের মাঝে কেন এসেছিস? যা ভাগ। তুই চুপ। তোরা দুজন মিলে আমার ভাইকে মারবি আর আমি বসে বসে আঙুল চুষবো, ললিপপের মতো আঙুল চুষবো, তাই না? তারপর এই বলে নিধি তাকে ঠাস ঠাস করে দুটো থাপ্পড় মেরে দিল। আর তাই এখন অবন্তী বোকার মতো নিধির দিকে তাকিয়ে আছে, কিন্তু এদিকে অর্থী রাগে ব্ল্যাক কোবরার মতো ফসছে, না জানি কখন কি ঘটে যায়। আর আমি এদের মাঝে থাকলে নিশ্চিত শহীদ হয়ে যাব, এবং তখন আবার আমার নাম ইতিহাসের পাতায় নীল অক্ষরে লেখা থাকবে যে 3 জন মেয়েকে সামলাতে গিয়ে নিজেই শহীদ হয়ে গেলেন আবরার আহমেদ শুভ্র। তাই ভাই আমি এতে নাই। আর যে চরগুলো নিধি আজ মারল তাতে নিশ্চিত মেয়েটি 3 দিন তার মুখে হাত দিতে পারবে না ব্যথায়। আর এখন অর্থী যেভাবে ফুসছে, না জানি এখন নিধির কি অবস্থা করে। তাই শহীদ হওয়ার আগেই আমি নিধিকে নিয়ে সেখান থেকে মুহূর্তেই পগর পার। তারপর আমি তাড়াতাড়ি সেখান থেকে নিধিকে নিয়ে কয়েকটা দোকানে গেলাম, আর নিধির জন্য কিছু কাপড় চোপড় কিনলাম এবং আমার জন্য কিছু প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে গাড়িতে উঠে বসলাম। আর তারপরে দ্রুতই গাড়ি চালিয়ে চলে আসলাম, কারণ আবার এদিকে তাড়াতাড়ি বাসায় পৌঁছতে হবে। সেই 11টায় বের হয়েছি, আর এখন বাজে রাত 9টা। তাছাড়া দাদুকে 3 ঘন্টার কথা বলে 9.5 ঘন্টার বেশি কাটিয়ে ফেলেছি। তাই আজ নির্ঘাত আমি দাদুর বকা শুনব। তারপর কিছুক্ষণ পর আমরা বাসায় পৌঁছে গেলাম, আর নিধিকে নিয়ে সোজা বাসার সামনে দরজায় চলে আসলাম। কিন্তু সে অবাক হয়ে তাকিয়ে আছে, কারণ সে আমাদের বাড়িতে আরও কয়েকবার এসেছিল, তবে এটা সেই বাড়ি নয়। আর তার অবাক চাহনি সেটাই বলে দিচ্ছে। তাই সে তার প্রশ্নের উত্তর পাওয়ার জন্য আমার দিকে ফিরে তাকালো। তাই আমি তাকে বললাম, এখন ভিতরে চলো, আর কিছুদিনের মাঝেই তোমার সকল উত্তর পেয়ে যাবে। তবে এখন কোনো প্রশ্ন নয়, শুধু দেখে যাবে, ঠিক আছে? ওকে, তাহলে ভিতরে চলো। তবে তুমি নয়, তুই করে বলবে, আমি না তোমার ছোট বোনের মতো। ওকে ঠিক আছে, চলো এবার ভিতরে যাওয়া যাক। দাদু আমাদের অপেক্ষায় বসে আছে। চলো। তবে দাদুকে কি বলবে আমার আর তোমার পরিচয়? কেন? আমার ছোট বোন বলবো। আর শোনো, নো তুমি, ভাই বোনের সম্পর্ক জাস্ট তুই। ওকে ওকে, তবে চলো। তারপর আমরা এই বলে গাড়ি থেকে নেমে ভিতরে হাঁটা দিলাম, এবং তার অল্প কিছুক্ষণের মধ্যেই সার্ভেন্ট এসে দরজা খুলে দিল। আর ভিতরে গিয়ে দেখলাম দাদু সোফায় বসে
পেপার পড়ছে। তাই আমি গিয়ে দাদুর পিছন থেকে জড়িয়ে ধরলাম, কারণ ইউকেতে প্রায় সময় অফিস থেকে এসে আমি এভাবেই দাদুকে জড়িয়ে ধরতাম। আর তারপর দাদু আমাকে দেখে মুচকি এসে বলল, কিরে, কোথায় গিয়েছিলি? 3 ঘন্টা কথা বলে এখন 10 ঘন্টা পার করে দিলি। কোথায় ছিলি সারাদিন? দাদু, আজ আবারও কয়েকজন অপরাধীদের ধরে শাস্তি দিতে গিয়েছিলাম, তাই তাদেরকে একটু শাস্তি দিতে দেরি হয়ে গেল। তবে এর মাঝে আরও একটা মজার ঘটনা ঘটলো। ও আচ্ছা, কিন্তু সেটা কি আমি জানতে পারি? ওহো, পারবে, কিন্তু আগে তুমি আমার ছোট বোনটার সাথে একটু পরিচিত হয়ে নাও। সে কোথায় রে দাদু ভাই? নিধি, এদিকে আয়। তারপর আমি এই কথা বলতেই দেখি সে গুটি গুটি পায়ে আমাদের দিকে এগিয়ে আসছে, তবে মাথা নিচু করে। আর তাই দাদু তার চেহারা ভালো করে খেয়াল করেনি। তারপর নিধি আমাদের সামনে এসে বলল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর এই কথাটা মাথা নিচু করে নয়, সবসময় মাথা উঁচু করে বলবে। যেহেতু তুমি আমার নাতনি, তাই আমি তোমাকে তুই করে বলবো, আর তুমি আমাকে দাদু বলে ডাকবে, ঠিক আছে? আর তোমার নামটা কি? ঠিক আছে দাদু। আর আমার নাম অয়ন্তী মার্জানা নিধি। মাশাআল্লাহ, অনেক সুন্দর। তা শুভ্র, এখন বল আজ কি কি হয়েছিল, আর মজার ঘটনাটাও বলে ফেল। আমার যে এত সইছে না। আর নিধি, তুইও দাদু ভাইয়ের পাশে এসে বস। বলছি। তারপর আমি এই বলে সব ঘটনা খুলে বললাম। তবে শপিং মলের ঘটনাটা বলার আগেই নিধি বলল, জানো দাদু, ভাইয়া না একটা মেয়ের প্রেমে পড়েছে। ও তাই নাকি দাদু ভাই? না দাদু, এই তুই মিথ্যা বলছিস কেন? আমি কেন প্রেমে পড়তে যাব? তাই আমি মিথ্যে বলেছি? তাহলে শপিং মলে ওই অর্থি নামের মেয়েটির দিকে তুই অমন ভাবে তাকিয়েছিলি কেন? না মানে কই, হয়তো তুই ভুল দেখেছিস। তোরা কি বলছিস আমি বুঝতে পারছি না। নিধি, তুই আমাকে একটু বুঝিয়ে বলতো এই পাগলটা কি করেছে। ওকে, বলছি। তারপরে নিধি দাদুকে প্রথম থেকে শেষ পর্যন্ত যা হয়েছিল সবকিছুই খুলে বলল। আর দাদু তো সেগুলো শুনে হাসতে হাসতে শেষ। কিন্তু আমাকে আর সেখানে কে পায়? এক দৌড়ে আমি সেখান থেকে মানে আমার রুমে চলে এলাম। এরপর একটু পরে আমি ফ্রেশ হয়ে আবার রুমে এলাম। তাই এখন আমাকে দেখে তারা মুচকি মুচকি হাসছে, কিন্তু আমি তবুও নিধির পাশে এসে চুপচাপ বসে পড়লাম। আর তারপরে একসাথে রাতের খাবার শেষ করে নিলাম আর রুমে এসে শুয়ে পড়লাম এবং আন্টির কাছে একটু ফোন করলাম। আর উনি ফোন রিসিভ করতেই আমি বললাম, আসসালামু আলাইকুম, কেমন আছো আন্টি? কিন্তু ওদিকে আন্টি ফোন রিসিভ করে আমার কণ্ঠ শুনে প্রথমে চমকে গেলেও পরে আবার জিজ্ঞেস করলেন, তুমি কে বাবা? আন্টি আমি শুভ্র। কিন্তু তুমি দেশে এলে কবে? আন্টি 2 দিন আগে, আর কাল বাড়িতে যাব। তাই তোমরা সবাই তিথির ফ্যামিলি সহ আমাদের বাড়িতে যাবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, কিন্তু আমরা সবাই তোমাদের বাড়ি যাব কেন? নো মোর ওয়ার্ডস। কাল তোমরা সবাই আমাদের বাড়িতে যাবে, এটাই ফাইনাল। তবে সকাল 10টার আগে যাবে, ওকে? ওকে। ঠিক আছে আন্টি, তাহলে আজ রাখি। আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে বাবা। ওয়ালাইকুম সালাম। তারপর আমি আন্টির সাথে কথা বলে শুয়ে পড়লাম। কিন্তু এখন আমার চোখে শুধুই অর্থী মেয়েটির চেহারাটা ভাসছে। কি সুন্দর তার চোখ দুটো, আর সবচেয়ে সুন্দর তার রেগে যাওয়া মুখখানা, যেন আমার স্বপ্নের নীল পদ্ম। তার চাহনিটা অতুলনীয়। ভাবছি কাল নাইমুলের মাধ্যমে মেয়েটির খবর নেব। তবে তার আগে শপিং মলের সিসিটিভি ফুটেজ থেকে ভিডিওটা নিয়ে সেখান থেকে অর্থীর ছবিটা সংগ্রহ করতে হবে। আর তারপরে না হয় নেওয়া যাবে, এবং 2 দিন পর আবার বাসায় যেতে হবে। আর এসব ভাবতে ভাবতে কখন যে আমি ঘুমিয়ে গেলাম মনেই নেই। আর এদিকে সন্ধ্যায় আপু আর তিথি নিচে এসে দেখলো আব্বু আম্মু সোফায় বসে গল্প করছে এবং তারা আজ বেশ হাসি খুশি। তাই এদের এমন হাসি খুশি দেখে তিথির বেশ ভালো লাগলো, কেননা গত 7 বছর ধরে তাদের কোনো হাসি দেখেনি তারা। তাই সে আপুকে সেদিকে তাকানোর জন্য বলল। আপুও সেদিকে তাকিয়ে বেশ খুশি হলেন। আজ 7 বছর পর তারা সকলেই আজ অনেক খুশি। তবে সেই খুশিটা সবার মনে থাকলেও নেই তিথির মনে। সে সাময়িক খুশি হয়েছিল, তবে আজ হঠাৎ তার মনে অস্থিরতা শুরু হয়ে গেল। তাই সে আপুকে আম্মুদের সেদিকে যেতে বলে নিজে দৌড়ে রুমে চলে এলো, কারণ তার মনে আজ হঠাৎ খারাপ কিছুর লক্ষণ টের পাচ্ছে সে। তাই নিজের রুমে এসে বিছানায় শুয়ে মনে মনে ভাবলো, তাহলে কি আমি আজ আমার ছোট্টকে হারিয়ে ফেললাম? না না,
কখনো হবে না। তাহলে আজ আমার কেন এমন লাগছে? ও আল্লাহ, তুমি কিছু করো। তারপর এইভাবে সে কিছুক্ষণ কান্না করার পর নিজেকে শক্ত করে নিচে চলে আসলো, কারণ তার আল্লাহর ওপর অগাধ বিশ্বাস আছে। তাই তিনি যা করবেন তার ভালোর জন্যই করবেন, এবং তিনি অবশ্যই তার শুভ্রকে তার কাছেই ফিরিয়ে দিবেন, আর সেটাই তার বিশ্বাস। তারপর তিথি নিচে এসে দেখল সবাই তাকে দেখে মুচকি মুচকি হাসছে, আর তাদের এমন হাসি দেখে সে খানিকটা লজ্জা পেলেও আম্মুকে জিজ্ঞেস করলো, আম্মু, আপনারা এমন করে হাসছেন কেন? না এমনি। তা চলো সবাই এখন নাস্তা করা যাক। না আম্মু, কি হয়েছে বলুন না প্লিজ। আচ্ছা বলছি শোনো, আমরা সুপ্রির ঠিকানা পেয়ে গেছি, তাই আর কালকেই আমরা সেখানে যাওয়ার জন্য মনস্থির করলাম, কিন্তু এখন ভাবছি যাব নাকি। না আম্মু, সেখানে আমাদের যাওয়ার দরকার নেই, কারণ আমার মন বলছে সে কয়েকদিন পর এখানেই আসবে, দেখবেন, এটা আমার বিশ্বাস। আমার মনে হয় তিথি যা বলেছে ঠিকই বলেছে। আমারও সেটাই মনে হয় যে তারপর এদিকে আমি সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এসে প্রথমে নিধির রুমে গেলাম, কিন্তু সেখানে গিয়ে দেখলাম সে রুমে নেই। তাই আমি নিচে নেমে দেখলাম সে দাদুর সাথে বসে গল্প করছে, আর তাই আমিও সেখানে গিয়ে তাদের সাথে যোগ দিলাম। তারপর দাদু আমাকে সোফায় বসতে দেখে বলল, ঘুম কেমন হলো দাদু ভাই? ভালো, তবে আজ আমাকে ফজরের নামাজের সময় ডাক দাওনি কেন? ডাকতে চেয়েছিলাম, তবে কালে একটু তো জার্নি বেশি হয়েছিল, তাই আর ডাকিনি। ও, আর নিধি তুই কখন উঠলি? এই তো তোর ওঠার অনেকক্ষণ আগে। চল এবার নাস্তা করবি। সে না হয়ে গেলাম, কিন্তু নাস্তা কি রেডি? রেডি, কারণ আজ আমি নিজে হাতে নাস্তা বানিয়েছি। ওহো তাই, তাহলে চল, আমার আর তর্স হয়েছে না। ও দে দাদু ভাই, আবারও একই অবস্থা। তারপর আমরা সবাই নাস্তা করে নিলাম এবং তাদের সাথে কিছুক্ষণ কথা বলে আমি রুমে এসে নাইমুলকে ফোন করে কালকের মেয়েটার কথা বললাম, যাতে সে আমাকে অর্থের সম্পর্কিত সকল ডিটেলস আর্জেন্ট জানায়। আর তাই সেও আমাকে আশ্বাস দিল যে ঘণ্টাখানেকের মধ্যেই আমাকে জানাবে। তাই আমি এবার ফোন রেখে আন্টিকে ফোন দিলাম, কারণ আন্টিকে গতকাল বলেছিলাম আজ 10টার পরে আমাদের বাসায় যাওয়ার জন্য। তো আন্টিকে আমি ফোন করা মাত্রই রিসিভ করলো, আর তাই আমি তাকে বললাম, আসসালামু আলাইকুম, কেমন আছো আন্টি? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো, আর তুই? আন্টি আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমাদের বাসায় গিয়েছো? না, তবে কিছুক্ষণ পর বের হব, এখন তো সবে মাত্র 9টা বাজে। ও ওকে, তবে কেন তোমাদের যেতে বলেছি জানো? কেমনে জানবো, তুই কি বলেছিস? ও হ্যাঁ, তাই তো। আচ্ছা বলো তো, কালকে কত তারিখ? কেন 23 মে কেন? ও হ্যাঁ, মনে পড়েছে, কাল তো তোর আবু আম্মুর 23তম অ্যানিভার্সারি। আর কাল তোমাদের সবার জন্য একটা সারপ্রাইজ আছে, তাই তোমরা আজ গিয়ে আমাদের বাসাটাকে রাজকীয়ভাবে সাজাতে বলবে, এবং যদি আব্বু আম্মু কিছু জিজ্ঞেস করে তো তোমরা কিছুই বলবে না, ঠিক আছে? ঠিক আছে, কিন্তু কি সারপ্রাইজ? সারপ্রাইজ কি লোক মুখে বলে দেয়? না। আচ্ছা তাহলে ঠিক আছে, কাল দেখা যাবে কেমন সারপ্রাইজ। ওকে, তাহলে বাই, ভালো থেকো। ওকে, তুইও ভালো থাকিস। তারপরে আমি ফোনটা রেখে শাওয়ার নিয়ে রেডি হয়ে বেরিয়ে গেলাম ভার্সিটির উদ্দেশ্যে। আর আজ নিধিকেও আসতে বলেছিলাম, কিন্তু সে এলো না, কারণ সে নাকি আজ দাদুর সাথে সময় কাটাবে। তাই আর আমিও তাকে জোর করলাম না। অতঃপর আমি ভার্সিটিতে গিয়ে ভর্তির কার্যকলাপ সম্পূর্ণ করে এলাম, আর এতে আমার কোনো সমস্যা হয়নি, কারণ নাইমুল আগে থেকেই সব ব্যবস্থা করে রেখেছিল। আর তারপর আমি ভার্সিটি থেকে ফেরার পথে নাইমুলকে ফোন করে বললাম, হ্যাঁ নাইমুল বলো, সেদিকের কি খবর? জি ভাইয়া, ওখানকার সব খবর নেওয়া শেষ। তাহলে এবার বলে ফেলো। ভাইয়া, ওনার সব খবর নিলাম। উনি কমিশনার রাশিদুল আলমের মেয়ে, প্রিমিয়ার ইউনিভার্সিটি থেকে ইকোনমিক্স এর মাস্টার্স করেছেন, আর গত 2 মাস আগে ওনার এঙ্গেজমেন্ট হয়েছিল ওনার কাজিনের সাথে, এবং আগামী সপ্তাহে ওনার বিয়ে। এতটুকুই। ওর এঙ্গেজমেন্ট আর বিয়ের কথা শুনে এখন নিজেকে খুব অসহায় লাগছে, কিন্তু তবুও হয়তো সে রাজি আছে কিনা এটা জানার জন্যই আমি আবার নাইমুলকে জিজ্ঞেস করলাম, আচ্ছা ও কি বিয়েতে রাজি? আই মিন, সে কি এই বিয়েতে রাজি আছে? জি ভাইয়া, উনি ছেলেটির সাথে 3 বছর প্রেম করার পর বিয়ে করছে। ও আচ্ছা, ঠিক আছে, রাখছি, পরে কথা হবে। অতঃপর আমি নাইমুলকে এই বলে ফোনটা কেটে দিলাম। আসলে এসব শোনার পর আমার কেমন যেন লাগছে,
কিন্তু আবার এটাও ভাবছি ওরা দুজন দুজনকে ভালোবেসে বিয়ে করছে। তো যাই হোক, আমার অতিথিকে মেনে নেওয়া উচিত, কারণ যেই মেয়েটা আমার জন্য 7টা বছর অপেক্ষা করতে পারে তাকে ফিরিয়ে দেওয়া উচিত হবে না। তাই আমিও সিদ্ধান্ত নিলাম যে ওকেই মেনে নেব। আসলে গতকাল ওকে ভার্সিটিতে দেখেছিলাম আপুর সাথে ঠিকই, তবে ওর চেহারাটা দেখিনি। ওর পুরোটা শরীর কালো বোরকা দিয়ে ঢাকা ছিল। তো যাই হোক না কেন, ওকেই মেনে নেব। আর সে আমাকে যে প্রচণ্ড ভালোবাসে সেটা ওর ভাবভঙ্গিতেই বোঝা গিয়েছে। তাছাড়া আন্টিও আমাকে বলেছিল সে আমার জন্য এখনও অপেক্ষা করে আছে। অতবার আমি এসব ভাবতে ভাবতে বাসার দিকে চলে আসলাম, আর তারপর দাদু আর নিধির সাথে কথা বলে রুমে এসে ফ্রেশ হয়ে নিলাম। তারপরে নিচে গিয়ে তাদের পাশে বসলাম। কিন্তু তখন হঠাৎ আমাকে দেখে নিধি বলল, ভাইয়া, আজ তোর ভার্সিটির প্রথম দিন কেমন হলো? সবকিছু ঠিকঠাক তো? কোনো ঝামেলা হয়নি, তাই তো এত তাড়াতাড়ি আসতে পারলাম। তাহলে তো ভালোই। তো দাদু ভাই, আমরা বাড়িতে যাচ্ছি কবে? কালকে। তাহলে তো ভালোই, সবকিছু গুছিয়ে নিতে হবে। না দাদু, তার দরকার নেই, সব আমি আগেই গুছিয়ে নিয়েছি। ও, তাহলে খুব ভালো হয়েছে। আর এদিকে এতক্ষণ নিধি আমাদের কথার আগামাথা কিছুই বুঝলো না, তাই সে আমার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে। আর তাই আমি ওকে বললাম, কিরে এভাবে তাকিয়ে আছিস কেন? আমি তো এতক্ষণ তোমাদের কথা কোনো কিছু বুঝতে পারলাম না, তাই আমাকে কি একটু বুঝিয়ে বলবে? আচ্ছা বেশ, তাহলে শোন। তারপর আমি এই বলে ওকে সব কিছুই খুলে বললাম এবং দেখলাম ওর চোখে বানি। আর তাই আমি ওকে আবার বললাম, কিরে তুই কান্না করছিস কেন? আমার বাবা আর কবির চৌধুরী ও তার ছেলের জন্য তুমি 7 বছর পরিবারের বাইরে ছিলে, এবং তাই তো ভাবি কেন বাবাকে তোমাদের অফিস থেকে বের করে দিয়েছিল। এখন বাদ দে এসব। আর শোন, আজ থেকে আমার পরিবার মানে তোমাদের পরিবার। তুই আমার আপন ছোট বোন। দাদু ভাই। তারপর এভাবে তাদের সাথে আরো কিছুক্ষণ কথা বলে লাঞ্চ করে নিজের রুমে চলে এলাম কিছুক্ষণ রেস্ট নেওয়ার জন্য। আর এদিকে আজ আমাদের বাড়িটা এমন সাজাতে দেখে আব্বু আম্মু দুজনেই বারবার আন্টি আঙ্কেলকে জিজ্ঞেস করেই যাচ্ছেন যে কেন আজ এভাবে বাড়িটাকে সাজানো হচ্ছে, কিন্তু তবুও তারা কৌশলের মাধ্যমে এড়িয়ে গেলেন। আপু তো নাচর বান্দা, তাই সে আন্টিকে তার রুমে জোর করে নিয়ে গেল, আর হবু শাশুড়িও চলে এলেন। অতঃপর আপু তার হবু শাশুড়ি মানে আন্টিকে চাপ দিলেন বলার জন্য। আন্টিও কোনো মতে মুখ খুলছে না দেখে আপু হাতে ফল কাটার ছুরি ধরতেই আন্টি ভয় পেয়ে গেলেন। তাই তিনিও আপুকে রিকোয়েস্ট করে বললেন যেন সে ছুরিটা রেখে দেয়, আর আন্টি তাকে সব কথাই বলে দিবে। কিন্তু আপু তবুও রাখল না, আর তাই সে বারবার জোর করতেই আন্টি মুখ খুলতে বাধ্য হলো। মা, ওটা রেখে দে। আপু বলল, না, আগে আপনি বলুন কেন এমন করে বাড়িটাকে সাজানো হচ্ছে। আচ্ছা আচ্ছা বলছি, কাল শুভ্র আসবে তাই। কিন্তু আন্টি আপুর থেকে ছুরিটা নেওয়ার জন্য আন্দাজে বলে দিলেন কথাটি, অথচ তিনি নিজেও জানেন না, কারণ আমি তাকে বলিনি কাল আমি আসবো কিনা সেটা। তারপর আন্টির এমন কথা শুনে আপু বলল, তাই বলে বাড়িটা এমন করে সাজাচ্ছে কেন? এমন করে সাজানোর তো কথা নয়, নিশ্চয়ই এর অন্য কিছু কারণ আছে। কারণ কাল তোর মা বাবার প্যারেন্টস অ্যানিভার্সারি, তাই। ও, সেটাই বলুন। আর কাল কি সত্যি শুভ্র আসবে? আমার ভাইটা সত্যি কাল আসবে? আপনার সাথে ওর কথা হয়? ওর সাথে আমার গত 6 বছর ধরে প্রতিদিনই কথা হয়। কি সত্যি? হ্যাঁ, এটাই সত্যি। আর তোমার আব্বু আম্মুকে কালকের ব্যাপারে কিছু বলবে না, ঠিক আছে? তারপর আপু এই বলে খুশি হয়ে আন্টিকে জড়িয়ে ধরল। অতঃপর আন্টিও নিজের আপন মেয়ের মতোই আপুকে আদর করে। তারপর একসাথেই নিচে চলে এলেন। কিন্তু এইদিকে এতক্ষণ তাদের না দেখায় আম্মু অস্থির হয়ে গিয়েছে। তারপর এইদিকে আমি, দাদু এবং নিধির সাথে আরো কিছুক্ষণ কথা বলে লাঞ্চ করে নিজের রুমে চলে এলাম কিছুক্ষণ রেস্ট নেওয়ার জন্য। আর তারপর দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। আর তাই এখন আমরা সবাই মিলে মানে আমি, দাদু আর নিধি মিলে গল্প করতে বসলাম। 3 জন নানান ধরনের গল্প বলে হাসাহাসি করছি। কিন্তু এমন সময় হঠাৎ আন্টির ফোন, কিন্তু রিসিভ করার পরে শুনতে পেলাম আমার প্রিয়তমার কণ্ঠ, মানে তিথির কণ্ঠ। মনে হয় সে আম্মুকে যেন কিসের কথা চিৎকার করে বলছে। তারপর আমি আরো কয়েক সেকেন্ড পর আন্টির গলার আওয়াজ শুনতে পেলাম, কি নবাব, এই আন্টিকে ভুলে গেলেন নাকি? না, আন্টিকে কেন ভুলবো, তাকে কি ভোলা যায়? তাহলে একটাও ফোন করেছিলি আমাকে?
ও, আন্টি বুঝি এই জন্যই বলছে তাকে আমি ভুলে গেছি। হুম, তো যা হোক, যে কথা বলার জন্য ফোন করেছি শোন। বলো কি কথা? জানা, পরশু যে তোমার প্রিয়তমার জন্মদিন, সেটা জানেন? ও শিট, আমার তো মনেই ছিল না কাল তিথির জন্মদিন। 24শে মে তো ওর জন্মদিন। আহ, অসংখ্য ধন্যবাদ মাই সুইট আন্টি এমন একটা খুশির সংবাদ দেওয়ার জন্য। হয়েছে হয়েছে, আর ঢং করতে হবে না। আর কাল কিন্তু তাড়াতাড়ি চলে আসবি। আন্টি আমি তো কাল আসছি না। কি? তো কাল তোর বাবা মায়ের অ্যানিভার্সারি অ্যারেঞ্জ করতে বলেছিলি কেন? জানিস না তোর চলে যাওয়ার পর থেকে তারা আর এসব পালন করে না? আন্টি সেই কথা বাদ দাও, আর কালকে কি হবে সেটা না হয় অজানাই থাক, কারণ সারপ্রাইজ বলে কথা। কি বলো? ওকে, তাহলে ঠিক আছে, আমি রাখছি। তোর আম্মু আমাকে ডাকছে। আর তিথির সাথে কথা বলবি? উফো, না, কাল একেবারেই বলবো। তাহলে কাল তুই আসছিস? না, এমনি বললাম। তাহলে রাখি, কাল কথা হবে। তারপর আমি আন্টিকে আর কিছু বলতে না দিয়েই ফোনটা রেখে দিলাম, কারণ তা না হলে আন্টি আমাকে ঘুরিয়ে পেঁচিয়ে কথা বের করেই ফেলতো, তাই রেখে দিলাম। অতপর এদিকে আমি ফোন রাখা মাত্রই নিধি আর দাদু আমার দিকে তাকিয়ে আছে, আর তাই আমি তাদেরকে বললাম, কি ব্যাপার, তোমরা এইভাবে আমার দিকে তাকিয়ে আছো কেন? ভাইয়া, তুই মিথ্যে বললি কেন? কাল কি তুই সত্যি বাড়ি যাবি না? আরে পাগলি, কাল ওদেরকে সারপ্রাইজ দিব, তাই বলিনি। ও, তাহলে ঠিক আছে, চল ডিনার করবি। ওহো, এখন মাত্র 8টা বাজছে, হয়তো এত তাড়াতাড়ি খেয়ে লাভ নেই। তোকে বলছে, ভালো করে ঘড়ির দিকে তাকিয়ে দেখ। হায় হায়, এ তো দেখি 9টা 45 বাজে। আচ্ছা চল চল। তারপর এই বলে আমি দাদুকে নিয়ে ডিনার করতে চলে এলাম, আর ডিনার সেরে যে যার রুমে চলে এলাম। অতপর ফ্রেশ হয়ে এসে এশার নামাজ পড়ে শুয়ে পড়লাম, আর শুয়ে শুয়ে ভাবতে লাগলাম, কাল তো তিথির সাথে দেখা হবে, তখন কেমন করে ওকে আমার ভালোবাসার কথা বলবো। উফ, ভাবতে পারছি না কাল যা হবে। উফ, ভাবতেই কেমন জানি লাগছে। তোর কাল যা হবার হবে। তারপর এই বলেই আমি চোখ বন্ধ করে নিলাম, আর তাই কখন যে ঘুমিয়ে পড়লাম মনেই নেই। তারপর সকালে হঠাৎ আমার গায়ে পানি পড়ার কারণে আমি দাদুকে চেঁচিয়ে বললাম, দাদু, তোমার বাংলোর ছাদটা মনে হয় ফুটো হয়ে গিয়েছে, এমন করে ঝর্ণাধারার মতো পানি পড়ছে কেন? বাংলোর ছাদ ফুটো হয়ে যায়নি, আমি পানি মারছি। এখন 8টা 10 বাজে, আজ কি বাড়িতে যাবি না? অতপর আমি হঠাৎ নিধির মুখে বাড়ি যাওয়ার কথা শোনা মাত্রই হুট করে উঠে বসলাম, আর তারপর আমি নিধিকে বলতে লাগলাম, আমাকে আরো আগে ডাকতে পারলি না কুত্তি? চুপ, আমি তোকে সকাল 6টা থেকে ডাকছি কুত্তা, কিন্তু তোর কোনো ওঠার নাম গন্ধই নেই। আবার এখন বলে আমাকে আরো আগে ডাকলি না কেন? আচ্ছা সর, আমি এখনই ফ্রেশ হয়ে রেডি হয়ে আসছি। আর তোরা কি নাস্তা করে ফেলেছিস? না, তোকে ছাড়া কেউ নাস্তা করি? আরে পাগলি, রাখছিস কেন? এমনিই বললাম। আর শোন, আজ আমরা নাস্তা বাড়িতে গিয়েই করব। কি পাগল হয়েছিস তুই? জি না, আমি মোটেও পাগল হইনি। সর দেখি, আর দাদুকেও বল রেডি হতে। তারপর আমি এই বলেই ওকে আর কিছু বলার সুযোগ না দিয়ে সোজা ওয়াশরুমে চলে এলাম, এবং পাক্কা 40 মিনিট পর বের হয়ে রেডি হয়ে নিচে এলাম। কিন্তু এদিকে দেখতে পেলাম নিধি আমার দিকে রেগে তেড়ে আসছে আর বলছে, এই কুত্তা, তুই কি মেয়ে যে তোর ওয়াশরুমে এতক্ষণ লাগে? না, আমি হলাম আসল পুরুষ। কুত্তা, এবার না এসে চল, আমার প্রচন্ড খিদা লেগেছে। আরে দাঁড়া না দাদু, তুমি সবকিছু নিয়েছো তো? চলো, আবারও প্রচুর ক্ষুধা লাগছে। আচ্ছা ঠিক আছে, তোমরা গাড়িতে গিয়ে বসো, আমি আসছি। আচ্ছা, তাড়াতাড়ি আয়। তারপর এই বলে দাদু আর নিধি গাড়িতে গিয়ে বসলো, আর তার কিছুক্ষণ পর আমি গার্ডদেরকে বলে ট্রলিটা বের করে আমাদের পিছু নিতে বললাম। অতপর গাড়িতে উঠে বসলাম, সাথে আরও কিছু গার্ডসও আছে। অতপর আমরা কিছুক্ষণের মধ্যেই বাড়িতে পৌঁছে গেলাম, আর গেট দিয়ে ঢোকার সময় দেখলাম রহিম চাচা এখনও আছেন দারোয়ানের দায়িত্বে, আর তাই চাচাকে দেখে গাড়ি থেকে নেমে জড়িয়ে ধরলাম ওনাকে অনেকদিন পর দেখলাম, আর তাই চাচা প্রথমে আমাকে চিনতে না পারলেও পরে চিনে ফেলেছেন। তারপর উনিও আমাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, এতদিন কোথায় ছিলে বাবা? এতদিন দেশের বাইরে ছিলাম চাচা, তবে 1 সপ্তাহ আগেই আবার দেশে আসলাম। এতদিন তোমাকে খুব মিস করছিলাম বাবা। চাচা এখন তো চলে আসছে, আর মিস করা লাগবে না। তারপর এভাবে তার সাথে আরও কিছুক্ষণ কথা বলে আমি দরজার সামনে চলে এলাম,
আর দরজায় টোকা দেওয়া মাত্রই দরজাটা খুলে গেল। তখন সময় 10টা বাজে, আর আমাদের বাড়িতে সবসময়ই সকালের নাস্তাটা 10:30টায় করে, এবং আমরাও ঠিক সেই সময় পৌঁছে গিয়েছি। তো তারপর ভিতরে ঢুকে দেখলাম আব্বু, প্রিন্সিপাল স্যার আর তিথির আব্বু বসে বসে গল্প করছেন। আর আপু এবং আরেকটা মেয়ে, হয়তো ফারহানের বউ হবে, মানে তিথির ভাবি, সবাই একটা পিচ্চিকে নিয়ে দুষ্টমি করছে। আর ওদিকে রান্নাঘরে আম্মু, তিথির আম্মু আর তিথি কাজ করছে। অবশ্য আমাদের বাড়িতে সার্ভেন্টের রান্না করা খাবার কেউ খায় না, তাই আম্মু নিজেই রান্না করে। তো যাই হোক, আমাদের এখনও কেউ দেখতে পায়নি। আর আমি ভিতরে ঢুকলাম এবং আমাকে ফলো করে দাদু আর নিধিও ঢুকলো। গার্ডসরা বাইরে দাঁড়িয়ে আছে, কিন্তু এদিকে আমার বাড়ির লোক তারা গল্পে আর কাজে এতই মগ্ন যে বাড়িতে দুটো গাড়ি ঢুকেছে সেদিকে এক বিন্দু পরিমাণ খেয়ালই নেই। তারপর আমি একদম আব্বুর সামনে গিয়ে দাঁড়িয়ে রইলাম, কিন্তু তারা এখনও আমাকে দেখেননি। তবে এখন হঠাৎ একটা ছোট্ট মেয়ে আঙ্কেল বলে চিৎকার করার কারণে সকলে সেদিকে মনোযোগ দিল আর দেখলো আমি দাঁড়িয়ে আছি এবং আমার পিছনে দাদু ও নিধি। তারপর সকলেই আমাদের দেখে বেশ অবাক হলো, কিন্তু এইদিকে আপু হঠাৎ করেই চিৎকার করে বলল, ভাই তুই, সত্যিই কি তুই এসেছিস? তারপর আপু এই বলে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। আর তার এই চিৎকার শুনে বাড়ির সকলেই চলে আসলো। অতঃপর আম্মু এসে আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিল আর আমার সারা মুখে চুমুতে ভরিয়ে দিল। আসলে মায়ের ভালোবাসার কোনো মূল্য নেই, যা এই প্রাকৃতিক ভালোবাসা অন্য কারো কাছ থেকে পাওয়া অসম্ভব। তারপর আমি অনেক কষ্টে তাদেরকে শান্ত করে বললাম, এইভাবে কি কান্না করবে তোমরা? আমরা কিন্তু কিছুই খাইনি, সো এখন খাবার দাও, খুব ক্ষুধা পেয়েছে। তারপর আমি এই বলে খাবার টেবিলে বসে পড়লাম। আর এটা দেখে সবাই অবাক হয়ে তাকিয়ে রইল, কিন্তু তবুও আম্মু মুচকি হেসে বললেন, বেশ, তাহলে আপনারা বসুন, মা তুমিও বসো। আর এতক্ষণ নিধির মুখে নেকআপ থাকার কারণে কেউ তাকে চিনে উঠতে পারেনি, কিন্তু যখন নিধি খাওয়ার জন্য নেকআপ খুলল তখন আম্মু তাকে দেখে চিনতে পেরে বলল, নিধি তুমি? আম্মু আমি, প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। তারপর নিধি এই বলে কান্না করে দিল। আসলে মেয়েরা একটু বেশি ইমোশনাল, তবে এসব তিথি আড়াল থেকে সবকিছুই শুনছিল, কিন্তু নিধিকে দেখে তার বুক মোচড় দিয়ে উঠল। তাই সে এখন ভাবল, তাহলে কি সত্যি আমি শুভ্রকে হারিয়ে ফেললাম? না, এমনটা হওয়ার আগে আমার মৃত্যু শ্রেয়। তারপর তিথি এইসব মনে মনে বলে কান্না করতে করতে রুমে চলে গেল। আর এদিকে সকলকে আমি সব বুঝিয়ে বললাম যে এরা কারা আর আমার সাথে তাদের কি পরিচয়। আব্বু খুশি হলো একজন বাবা পেয়ে, সাথে আম্মুও খুশি হলো ভালো একজন শ্বশুর পেয়ে, এবং আপুও খুশি। তবে আমি আপুর সাথে কথা বলছি না, তার জন্য সে একটু মন মরা হয়ে আছে। আর আমিও আপুর সাথে কথা বলবো, তবে সেটা খাওয়ার শেষে, এবং সবশেষে তিথি কোথায় সেটাও জেনে নিয়ে সকলকে সবকিছু বুঝিয়ে বললাম কেমন করে কি করতে হবে, মানে কেমনি করে তিথিকে আজ বকাঝকা করে তারপরে মেনে নিব, তার সাথে কেমনি করে ওকে সারপ্রাইজ দেব সেটাও। তারপর সবশেষে খেতে বসলাম। আম্মু, আব্বু, আপু সকলেই যা পারছে তাই দিচ্ছে আমার প্লেটে। আর তাই আমি বিরক্ত হয়ে রেগে গিয়ে বললাম, এখন যদি তোমরা সকলে আমার সাথে একসাথে না বসো তো আমি একদমই কিন্তু খাবার না খেয়ে উঠে যাব, বলে দিলাম। তারপর সকলেই আমার রেগে যাওয়া দেখে বসে পড়ল। আর আপু তিথিকে খেতে ডাকলেও সে আসেনি। অতঃপর আমি খাবার শেষ করে রুমে চলে আসলাম। আর দাদুকেও আব্বু একটা রুমে নিয়ে গেলেন। আজ দাদু বেশ খুশি হলেন এমন একটা পরিবার পেয়ে। তার কাছে এটা নিজেরই পরিবার বলে মনে হচ্ছে, তবে নিজের পরিবার বললেও চলে। তারপর আমি সবার সাথে কথা বলে আমার রুমে চলে আসলাম, কিন্তু আমি রুমে এসে দেখি একটা মেয়ে শুয়ে আছে। তবে আমি তিথির মুখ সেই 7.5 বছর আগে দেখেছিলাম, এরপর আর কখনো তাকে দেখিনি। তবে চাইলে অবশ্য তাকে দেখতে পারতাম, কিন্তু আমি নিজেই সেই চেষ্টাটা করিনি। অতঃপর আমি মেয়েটিকে আমার বিছানায় শুয়ে থাকতে দেখে রেগে আম্মুকে ডাক দিলাম। আর এদিকে আমার চিৎকার শুনে মেয়েটি হন্তদন্ত হয়ে উঠে গেল, এবং তারপর কয়েক মিনিটের মধ্যেই আম্মু আসলে জিজ্ঞেস করি, আম্মু মেয়েটিকে আর আমার রুমে কি করছে? আরে ও তিথি, ও তো এই 6 বছর এই রুমেই থেকেছে। আর দেখো না কেমন সুন্দর করে সাজিয়ে রেখেছে তোর রুমটা। তারপর আম্মুর কথা শুনে আমিও চারিদিকে তাকিয়ে দেখলাম আসলেই অনেক সুন্দর করে সাজিয়েছে।
নিজের রুম বলে কথা, বিয়ের পরে তো ওর রুম হবে, তাই না? কি বলেন পাঠক পাঠিকা এবং বধূরা। আর তাকে দেখে আমার অর্থির কথা মনে পড়ে গেল। তবে সে অর্থির চেয়েও দ্বিগুণ মায়াবী আর সুন্দরী হয়েছে। আর এখন ওর ভয় পাওয়া চেহারাটি দেখে আরও সুন্দর লাগছে। সে যাই হোক, আমিও মোটে আনন্দিত না হয়ে মেয়েটিকে রাগ দেখিয়ে বললাম, তোকে কে বলেছে এমন করে সাজাতে? আমার রুম আমিই সাজাবো, আর কারো পারমিশন ছাড়া এখানে আসার মানে কি? আসলে আমার ভুল হয়ে গেছে, প্লিজ আপনি আম্মুকে বকবেন না। বেরিয়ে যা রুম থেকে। তোর মতো মেয়েকে আমার জাস্ট দেখতে ইচ্ছে করছে না। আই সে গেট লস্ট ফ্রম হেয়ার। কিন্তু তারপর সে বের না হয়ে সে যে কাজটা করলো তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। কারণ সে আমাকে জড়িয়ে ধরে বলতে লাগলো, প্লিজ আপনি আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিন না, দরকার হলে আমি আপনার বাড়িতে কাজের লোকের মতোই থাকবো। তারপর তিথি এই বলে আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরলো, তাও আবার আম্মুর সামনে। তাই আমি আম্মুর দিকে তাকিয়ে দেখলাম উনি মুচকি মুচকি হাসছে। তাছাড়া আমারও কেমন যেন ফিলিংস হচ্ছে, কারণ এই প্রথম কোনো মেয়ে আমাকে এমন আস্তে পিষ্টে জড়িয়ে ধরেছে। আর যদি সেটা হয় ভালোবাসার মানুষ, তাহলে তো আর কথাই নেই। কিন্তু আমি তবুও নিজেকে সংযত করে তিথিকে এক ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিয়ে বললাম, কি সমস্যা? হ্যাঁ, তোকে সাহস কে দিয়েছে আমাকে এমন করে জড়িয়ে ধরার? আর তুই ভাবলি কি করে আমি তোর মতো একটা মেয়েকে আমার বাড়িতে কাজের মেয়ে হিসেবে রাখবো? আর তুই এক্ষুনি বেরিয়ে যা রুম থেকে, তা না হলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। তারপর আমি এই কথা বলতেই সে আর এক সেকেন্ডও না দাঁড়িয়ে দৌড়ে রুম থেকে কান্না করতে করতে বের হয়ে গেল। আর তারপর আম্মু আমার কাছে এসে বলল, এটা কেন করলি তুই? তুই জানিস না মেয়েটা এখনো তোর আশায় আছে, তোকে সে বাঁচিয়েছে, তারপরেও তুই? আম্মু, এটা জাস্ট অ্যাক্টিং। কিছুক্ষণ আগেই তো বললাম, তাই না? আর শোনো, আর মাত্র কয়েকটা ঘন্টা, তারপরেই তো সব ক্লিয়ার, তাই না? অনেক হয়েছে, এবার ছাড়। এখন আমাকে শ্বশুরের রুমে যেতে হবে আমার বাবার কথা বলে। সে না হয় যাবে, কিন্তু তার আগে আমাকে একটু ঘুম পাড়িয়ে দাও না। অনেকদিন হলো তোমার হাতের ছোঁয়া পায় না আমার এই চুলগুলো। আচ্ছা ঠিক আছে, তাহলে শুয়ে পড়। তারপরে আমি শুয়ে পড়লাম, আর আম্মু আমার চুলে বিলি কেটে দিচ্ছে। তাছাড়া আম্মু এমন করে আগেও প্রতিদিন আমায় ঘুম পাড়িয়ে দিত। অতঃপর আমিও দেখতে দেখতে ঘুমিয়ে পড়লাম। আর এদিকে সময়ও নিজের গতিতে চলছে, তাই দুপুর হয়ে এলো। তারপর তিথি আমার রুমে এসে দেখলো আমি ঘুমিয়ে আছি, আর তার কাছে আজ আমাকে এখন বড্ড অচেনা লাগছে। তবে সে ভাবছে, ইস, আগে থেকে আপনি কি সুন্দর হয়ে গেলেন, এখন যেন কি একটু টিপা। আপনার লাল ঠোঁটটা দেখলেই খেয়ে ফেলতে ইচ্ছে করে। তবে আপনি এখন আমার নন, আপনি হয়তো নিধির, কিন্তু তবুও আমি আপনাকে ভালোবেসে জীবন পার করে দিব। তারপর তিথি এই বলে হাতের উল্টো পিঠে নিজের চক্ষু জল মুছে ফেলল। আসলে সে এসেছিল আমাকে ডাক দিতে, কিন্তু সে আমার ঘুমন্ত মুখ দেখে আর ডাকতে পারেনি, এবং সে আমার ওই লাল টকটকা ঠোঁট দেখে নিজেকে কন্ট্রোল করতে পারছে না। তারপর তার ঠোঁট দুটো আমার ঠোঁটের সাথে লাগিয়ে দিল। এদিকে হঠাৎ আমার ঘুমের মাঝে মনে হলো কেউ আমার ঠোঁট দুটো চুষছে। তাই আমি চোখ দুটো হালকা খুলে দেখলাম তিথি আমার ঠোঁট যুগল মন ভরে চুষছে। আমারও বেশ ভালো লাগছে, কারণ প্রথম লিপ কিস, তাও আবার প্রিয় মানুষের। তাই আমিও আরও কিছুক্ষণ এভাবে ঘুমের ভান করে পড়ে রইলাম। অতঃপর প্রায় ঘন্টাখানেকের মতন সে হঠাৎ করে আমার ঠোঁট যুগল ছেড়ে দিয়ে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করে দিল, আর বলতে লাগলো, আপনি কেন আমায় ফিরিয়ে দিচ্ছেন? কেন কেন? আপনাকে ছাড়া যে আমি বড্ড অসহায়। আপনি বিন আমার তো বন্ধ লাগে। এই 7টা বছর কেমন করে কাটিয়েছি সেটা আমি নিজেও জানি না। যেদিন আপনার অ্যাক্সিডেন্টের কথা শুনেছিলাম, সেদিন আমার মনে হচ্ছিল আমার নিঃশ্বাসটা আটকে আসছে, হয়তো আমি এক্ষুনি মারা যাব। কিন্তু আমি বিশ্বাস করিনি যে আমার শুক্র আমাকে ছেড়ে কোথাও চলে যাবে, উনি বেঁচে আছেন। কিন্তু দেখেন, আজ কথাটা সত্যি হলো, কথাটার মানুষই আর আমার রইল না। বড্ড বেশি ভালোবাসি আপনাকে। হ্যাঁ আমি মানি, আপনাকে আমি অপবাদ দিয়েছিলাম, কিন্তু সেটা আপনাকে বাঁচানোর জন্যই। এটা আমার কোনো স্বার্থ ছিল না। আমার ভালোবাসার মানুষকে বাঁচানোর জন্যই যদি আমি দোষী হই, তাহলে আমি অপরাধী।
যাকে এসব বলে আর লাভ নেই। তারপর এই বলে তিথি নিজেকে সামলে উঠে দাঁড়ালো আর আমাকে ডেকে দিয়ে চলে গেল। তাই আমিও উঠে গেলাম আর ভাবছি ওর বলা প্রত্যেকটা কথা। তখন আমি ঘুমের ভান করেছিলাম, তাই ওর বলা সব কথাই শুনেছি। তারপর আমি ওয়াশরুমে গিয়ে অনেকক্ষণ ধরে শাওয়ার নিলাম। তারপরে নিচে চলে আসলাম। নিচে এসে দেখি সবাই বসে আড্ডা দিচ্ছে। নিধি আর দাদুকে বেশ খুশি খুশি দেখাচ্ছে, কারণ তারা একটা পরিবার পেয়েছে। তারপরে সকলে মিলে লাঞ্চ সেরে নিলাম। আর লাঞ্চ শেষে সকলেই সোফায় বসে পড়লাম এবং গার্ডসদের বললাম সবার জন্য আনা মালামালগুলো ভিতরে নিয়ে আসতে। অতঃপর গার্ডস সেগুলো আনার পর একে একে সকলকেই দিলাম। আপুর সাথেও কথা বলে ওর জন্য আনা জিনিসগুলো দিলাম। সে আমার কাছ থেকে সে সময় ক্ষমাও চেয়ে নিয়েছিল, শুধু তিথি বাদে। আর ওরগুলো আমার কাছেই আছে, তবে সেগুলো রাতেই দেব ওর বার্থডে গিফট হিসাবে। আর তাছাড়া ও এখন বেশ মুখিয়ে ছিল, আমি ওকে কিছু দিব সেই জন্য। কিন্তু যখন দেখলো যে সবার দেয়া শেষ, ওর জন্য কিছুই নেই, তখন তিথি মুখ মলিন করে আপুর রুমে চলে গেল। আর এটা তিথির পরিবারের সকলেই খেয়াল করলেও কেউ কিছুই বলেনি, কারণ আমি সবাইকে সকালে সবটা বুঝিয়ে বলেছি। তারপর ওইদিকে তিথি আপুর রুমে গিয়ে উপর হয়ে শুয়ে কান্না করছে আর বলছে, আমাকে আপনি এতটাই ঘৃণা করেন যে ন্যূনতম একটা খিচুড়ি আনলেন না? এতটাই খারাপ আমি? আচ্ছা ঠিক আছে, আমি আপনার জীবন থেকে চলে যাব, যেখানে থাকবে না কারো মায়া, যেটা আমার ছুতেও পারবে না। আচ্ছা কি লাভ আপনার প্রতি মায়া বাড়িয়ে? এতটা বছর অপেক্ষার পরও যদি আপনাকে না পাই, তাহলে আজও পাবো না। তারপর হঠাৎ আপু সেই রুমে এসে তিথিকে বলল, কি হলো তিথি, তুমি কাঁদছো কেন? শুভ্র তোমায় কিছু দেয়নি? দিয়েছে তো আপু, তবে সেটা অদৃশ্য একরাশ ঘৃণা আর অপেক্ষা। তারপর তিথি এতটুকু বলেই সে ওয়াশরুমে মুখ ধুতে চলে গেল। আর এদিকে আপুর ওর এমন কথায় বেশ অবাক হয়ে ওর যাওয়ার দিকে চেয়ে রইল আর ভাবছে একটি মানুষ কতটা কষ্ট পেলে এমন কথাগুলো বেশ হাসি মুখে বলে। তারপর আপু একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে আবার হঠাৎ মুচকি হাসি দিল, যার অর্থ আজ রাতে কিছু একটা হবেই। তারপর বিকেল থেকে মেহমান আসতে শুরু করলো, বিশেষ করে দাদুর বন্ধু 3 পর্বত জেলার মন্ত্রী বদরুল খান সাহেব হইলেন, কারণ তিনি দাদুর দেশীয় বেস্ট ফ্রেন্ড ছিলেন। আর তারপর দাদু আমাদের সবার সাথে তার পরিচয় করিয়ে দিলেন। অতঃপর একে একে অতিথিরা আসার পর শুরু হলো আব্বু এবং আম্মুর বিবাহ বার্ষিক অনুষ্ঠান। আর এই অনুষ্ঠানে আব্বুর অনেক কলিগ ও তার পরিবারও এসেছিল, আমার বন্ধুরাও এসেছে, একটা মেয়ে ফ্রেন্ডও আসলো, নাম হচ্ছে ফারিয়া। তাই আমি তিথিকে দেখিয়ে দেখিয়ে তার সাথে হেসে হেসে কথা বলছি, আর ও আমার বিভিন্ন কথায় হাসতে হাসতে আমার গায়ে ঢলে পড়ছে। আর এতে তিথির মুখখানা দেখার মতো ছিল। তারপর আমার কথায় যখন ফারিয়া হাসতে হাসতে বারবার আমার গায়ে ঢলে পড়ছিল, তখন তিথি বেশ রেগে যায়। তাই সে বলতে শুরু করলো, শালার খচ্চর একটা, আমার সাথে এমন হেসে হেসে কথা বলতে পারে না। আর দেখো ওই মেয়েটার সাথে কত ভালো করে কথা বলছে আর ইটিস পিটিস করছে, কুত্তা লুচ্চা একটা অ্যানাকন্ডা। তারপর তিথি এই বলে রেগে সেখান থেকে চলে গেল। আর এদিকে আমি ওর এমন রিয়াকশন দেখে শুধু হাসছি। অতঃপর দেখতে দেখতে অনুষ্ঠান শেষ হয়ে গেল, অতিথিরাও প্রায় চলে গেল, কিন্তু আমার বন্ধুরা থেকে গেল, কারণ তাদের আমার প্ল্যানিংটা বুঝিয়ে দিয়েছিলাম অনুষ্ঠানের মাঝে। তারপর এভাবেই রাত 11:10 বেজে গেল। আমি আপুকে ডেকে বললাম তিথিকে সুন্দর করে সাজিয়ে ছাদে নিয়ে আসতে, আর যদি সে কিছু জিজ্ঞেস করে তাহলে যেন না বলে, আর ছাদে আনার আগে তার চোখগুলো যেন বেঁধে আনা হয়। আপুও বলল সবকিছু ঠিক মতোই চলবে, তুই যা। তাই এইদিকে আমিও সকলকে নিয়ে সবকিছু রেডি করে নিলাম। অতঃপর এখন 12টা বাজতে আর মাত্র 3 মিনিট বাকি আছে, আর তার ঠিক 11:58 আপু তিথিকে নিয়ে ছাদে আসলো। কিন্তু আজ তিথিকে দেখে আমার মুখ দিয়ে কোনো আওয়াজই বেরোচ্ছে না, কারণ ওকে কেমন লাগছে সেটা আমি নিজের ভাষায় বলে বোঝাতে পারবো না। তবে এক কথায় অনন্য, অসাধারণ যাকে বলে তাই। আর তখনই আমার মুখ দিয়ে ছোট্ট করে একটা কথা বেরিয়ে আসলো, মাশাআল্লাহ। তারপর ঠিক ঘড়িতে 11:59:45। আমি আপুকে বললাম তিথির চোখগুলো খুলে দিতে। তারপর আপু ওর চোখ খোলা মাত্রই চারদিক থেকে সকলেই একসাথে বলে উঠল, হ্যাপি বার্থডে তিথি, হ্যাপি বার্থডে ইউ ডিয়ার।
কিন্তু তিথির এই দৃশ্যটা দেখা মাত্রই তার চোখের জল আর বাধা মানল না, ঝর্ণার গতিতে পড়তে শুরু করলো। আর তাই তখন পাশ থেকে আম্মু বলে উঠল, কিরি দিদি, কেক কাটবি না? আমরা তোমার জন্যই অপেক্ষা করছি কিন্তু। কাটবো, তবে আজ যে আমার জন্মদিন সেটা আমি নিজেও জানি না। কিন্তু আন্টি, আপনার এই ঘৃণিত মানুষের জন্মদিন পালন না করলেও পারতেন। তারপর এই গত 7 বছরে আম্মুকে তিথি আম্মু বলেই ডাকতো, কিন্তু আজ হঠাৎ আন্টি বলায় বেশ নয়, অনেকটাই বেশি অবাক হলো। কিন্তু আম্মু তবুও নিজেকে স্বাভাবিক করে বললেন, এটা কেমন কথা তিথি মামুনি? শুভ এত কষ্ট করে সব অ্যারেঞ্জ করলো আর তুমি এইসব কি বলছো? এই বলেই জিব্বায় কামড় দিল আম্মু, কারণ আম্মু এখন সত্যি কথাটা বলে দিল। আর তা শুনে তিথি বলে উঠল, উনি আমার বার্থডে অ্যারেঞ্জ করেছেন? বলছি দিদি মামুনি, আগে কেকটা কেটে নি, পরে না হয় এটা বলা যায়। ওকে আপু। তারপর এই বলে সে কেক কাটলো, আর প্রথমে আমাকে খাইয়ে দেওয়ার সময় ছলো ছলো দৃষ্টিতে তাকালো, তাই আমিও খেয়ে নিলাম। তাছাড়া আজ সারাদিন এমনিতেই মেয়েটার ভীষণ কষ্ট পেয়েছে, তাই আর কষ্ট দিতে চাইনি। তারপরে একে একে আম্মু, আব্বু, ওর বাবা মা, ভাই ভাবি, আপু, আদনান ভাই, আঙ্কেল আন্টি সবাইকেই খাইয়ে দিল, এবং সব শেষে আমার বন্ধুদের খাইয়ে দিল। কিন্তু ফারিয়াকে খাওয়ানোর সময় রক্তচক্ষু নিয়ে তাকালো, তাই তখন ফারিয়াও বেশ ভয় পেয়ে গেল। তারপর সবশেষে আমার বন্ধু রায়হান এসে একটা রোমান্টিক গান গাইতে শুরু করলো। তো পাঠক পাঠিকারা, তোমরাও তোমাদের এখানে প্রিয় মানুষকে উপহার দেওয়ার গানটি ভেবে নিতে পারো। তারপর রায়হান গান শেষ করে এসে আমার কানে কানে ফিস ফিস করে বলল, শুভ্র, এই সময় তিথিকে প্রপোজ করে ফেল। যা দোস্ত, দেরি করিস না। তারপর রায়হানের কথা শুনে আমিও আর দেরি না করে সকলকে 1 মিনিট বসতে বলে আমি নিচ থেকে তিথির জন্য আনা ডায়মন্ডের রিংটা নিয়ে আবার ছাদে চলে আসলাম। আর তারপরে সকলের দিকে একবার তাকিয়ে নিয়ে তিথির সামনে হাঁটু গেড়ে বসে পড়লাম, এবং তাতে সকলের নজর এখন আমার দিকে। আর তাই আমি তিথির সামনে রিংটা ধরে বললাম, নাটোরের বনলতা সেন, কেউ হার মানায় তোমার সৌন্দর্য, স্বর্গের কোনো হুর যেন মর্তে নেমে এসেছে। তাই আমি প্রথম দেখাতেই তোমার প্রেমে পড়েছি। তুমি এখন আমার কল্পনা বাস্তব সবটা জুড়ে আছো, কিন্তু তা তোমাকে সামনাসামনি বলতে পারিনি, তাই এখন বলছি, ভালোবাসি তোমায়, অনেক অনেক ভালোবাসি তোমায়। বিধাতা নাকি জোড়ায় জোড়ায় নারী পুরুষ সৃষ্টি করেছে, কিন্তু তোমাকে দেখে আমার মনে হয় তুমি শুধু আমার জন্যই বিধাতার হাতে সৃষ্টি হয়েছ। তোমার সৌন্দর্য, সুমধুর কণ্ঠ আমায় পাগল করেছে। তাই আজ বলছি, তোমার হাতটি ধরে সারা জীবন চলার অনুমতি পেতে পারি। তোমার ওই মায়াবী মুখখানি আমার সর্বনাশ করেছে, ঠিকমতো ঘুমাতে দেয় না, কোনো কিছুতেই আমার মন বসে না, শুধু বারবার তোমাকে দেখতে ইচ্ছে করে। আমি তোমার প্রেমে পাগল হয়ে গিয়েছি, ভালোবাসি তোমায়। তুমি কি আমায় ভালোবাসায় ভরিয়ে দিবে? আমি ঠিক গুছিয়ে কথা বলতে পারি না, তুমি আমাকে অগোছালো করে দিয়েছ। মন যেন এখন আর আমার কাছে থাকে না, তুমি চুরি করে নিয়েছ। তোমাকে দেখলেই হৃদয় যন্ত্রটি অস্থির হয়ে ওঠে। কি করে বলি, তোমায় অনেক অনেক ভালোবাসি। তারপর আমি এইসব বলে চোখ খুলে দেখি আব্বু আম্মু সহ সবাই আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। ও মাই গড, তাকিয়ে থাকারও কথা, তাদের সামনে তাদের ছেলে একটি মেয়েকে কি সুন্দর করে প্রপোজ করছে। তারপরে দেখি তিথি লজ্জায় তার হাতটি আমার দিকে বাড়িয়ে দিল। অতঃপর আমি তার হাতের কনিষ্ঠ আঙুলে পরিয়ে দিলাম ডায়মন্ডের রিং। এরপরে সে সবাইকে অবাক করে দিয়ে যেই কাজটি করলো তাতে আমি জাস্ট অজ্ঞান হওয়ার পালা। কারণ সে আমার পায়ের উপর পা রেখে দু হাতে মাথার পেছনের চুলগুলো খামচে ধরে চোখে চোখ রেখে মিষ্টি একটা হাসি দিয়ে সবার সামনেই ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে দিল, যা মাত্র 2 মিনিটের মতো স্থায়ী ছিল। তারপর 2 মিনিট পরে সে লজ্জায় সেখান থেকে দৌড়ে আমার রুমে চলে আসলো। আর এদিকে আমিও লজ্জায় কারো দিকে তাকাতেও পারছি না। এ কেমন মেরে বাবা, আমাকে এমন জায়গায় ফেলে পালিয়ে গেল। ইস, পুরুষ হয়েও এখন আমার মেয়েদের মতন লজ্জা করছে, কি করি? তাই আমিও আর কিছু না পেয়ে একটা চেয়ারে মাথা নিচু করে বসে কিছুক্ষণ আগের ঘটে যাওয়া ঘটনাটা ভাবতে লাগলাম। এ কেমন তিথি আমাকে, ইস, এখন সেটা বলতেও আমার লজ্জা করছে।
তারপর হঠাৎ মিনিট দুয়েক পর আমার পাশে কারোর উপস্থিতি টের পেয়ে সেদিকে তাকিয়ে দেখি দাদু আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। আর দাদুর হাসিটাও আমাকে আরেক দফা লজ্জায় ফেলে দিল। তাছাড়া এর আগে এমন পরিস্থিতির সম্মুখীন কখনো হয়নি, কারণ জীবন যেহেতু একটাই, তাই প্রেম বিয়ে একটাই করব। অতঃপর আমাকে লজ্জা পেতে দেখে দাদু প্রথমে আমার পিঠে হাত রাখলেন, আর তারপরে আমার থুতনি ধরে মুখটা তুলে বলতে লাগলেন, কি দাদু ভাই, লজ্জা পেলি? দাদু তুমি এখন আমাকে নিয়ে মজা নিচ্ছ? না রে, মজা নিচ্ছি না, তবে কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনা উপলব্ধি করেছি। আবার নাতবউ কিন্তু অনেক ভালো রে। দেখছিস, তুই আজ সারাদিন এত কিছু করার পরেও, এত বকাঝকা করার পরেও তোকে ফিরিয়ে দেয়নি। আসলে দেখ, কেমন করে তোকে ভালোবাসে, আর কাউকে কতটুকু ভালোবাসলে মানুষ এমন হয়। দেখলি তোর চোখে চোখ রেখে কেমন মিষ্টি হাসি দিল। তাই দাদু ভাই, তুই আজ আমার প্রবেশ কর। তিথি দাদুভাইকে কখনো কোনো অবস্থা কষ্ট দিবি না, দে আবার কথা দে। এতক্ষণ আমি দাদুর সাথে কথা বলতে বলতে খেয়াল করলাম সবাই আমাদের ঘিরে ধরেছে। তাই সকলের সামনে দাদুর হাতে হাত রেখে আমিও প্রমিস করলাম, হ্যাঁ দাদু, আমি আজ তোমাদের প্রত্যেকের সামনে প্রমিস করে বলছি, আমি আর কখনো তিথিকে তিল পরিমাণ কষ্ট পেতে দেব না, ইনশাআল্লাহ। আর কেউ আমার অনুপস্থিতিতে যদি কেউ তিথিকে কষ্ট কিংবা কটু কথা বলে, তাহলে তাকেও আমি ছেড়ে দেব না। সো সে আমার মা কিংবা অন্য কেউ, যে কেউই হোক না কেন। কারণ একটি মেয়ে তার আপন পরিবার ছেড়ে অন্য একটি পরিবারে বউ হয়ে এসে সেখানে সংসার করে, তাহলে তাকে কেন সেই পরিবারে কষ্ট পেতে হবে? আর এটাই হলো আসল কথা। দাদু ভাই, আমিও তোর সাথে একমত। এই বলে দাদু আমার হাতটা জড়িয়ে ধরলেন আলতো করে। আর তারপর আম্মু আমাদের পাশ থেকে বলে উঠল, শুভ্র, তাহলে কি এখন আমরা বিয়ের আয়োজন করতে পারি? হ্যাঁ, তবে এখন নয়, আরও 3 মাস পর। কারণ 2 মাস পর তিথির অনার্স ফাইনাল পরীক্ষা, আর তার পরীক্ষা শেষ হলেই করতে পারো। আমার তোমার কথার সাথে একমত শুভ্র। জি ভাইয়া। তাহলে ভাইয়া, ভাবি আর আমি একসাথে অনার্স কমপ্লিট করব। ইয়াহু, অনেক মজা হবে। আমার ফ্রেন্ডই আমার ভাবি। তারপর এভাবেই তারা এক একজন এক একটা কথা বলতে লাগলো, আর তাদের সকলকে আমি বিদায় দিয়ে রুমে চলে আসলাম। কিন্তু আমি রুমে এসে দেখি তিথি আমার লেখা ডায়েরিটা দেখছে, যেটাতে আমি গত কয়েকদিন ধরে তিথির নামে অনেক ছন্দ, কবিতা আর ভালোবাসার কিছু কথা লিখেছিলাম। অতঃপর আমি রুমে ঢুকে একটু গলা ঝাড়া দিলাম, আর আমাকে এসে দেখা মাত্রই আমার দিকে এগোতে লাগলো। আর তাই আমি তাকে বলতে লাগলাম, এই তুমি আমার দিকে এমন করে এগোচ্ছ কেন? কেন গেছি সেটা তো এখন জানতে পারবেন মশাই। তিথি এই বলেই দুষ্টুমি একটা হাসি দিল, আর তারপর সে এই কথা বলতে বলতে একদম আমার কাছেই চলে আসলো। তাই এখন ওর মুখের গরম নিঃশ্বাস আমার গলায় পড়ছে। কারো মুখে কোনোই কথা নেই। এতে পরিবেশটাও আরও বেশ নীরব হয়ে এলো, যার ফলে এখন দুজনার হৃদয় স্পন্দনের ধুক ধুক শব্দটা দুজনেই শুনতে পাচ্ছি। বেশ শান্ত পরিবেশ। কিন্তু এমনই করে মিনিট 10 কেটে যাওয়ার পর হঠাৎ তিথি আমাকে শক্ত করে জড়িয়ে ধরে বলতে লাগলো, কেন আমাকে এত কষ্ট দিলেন? জানেন না আপনাকে ছাড়া আমার কতটা অসহায় লাগে। আর সকালে যখন আপনি নিজেকে সবার সাথে পরিচয় করে দিয়েছেন, তখন আমার মনে ছিল আমার মূল্যবান কোনো কিছু হারিয়ে ফেলছি। কিন্তু না, আমি ভুল। আজ আমি আমার সবচেয়ে মূল্যবান কিছু পেয়েছি, সেটার আশা আমি কোনো কালই করিনি। তাই জানেন, আজ আমি খুব খুশি। যখন আপনি আমাকে প্রপোজ করেছিলেন, তখন আমার কত ভালো লাগছিল। তখন নিজেকে দুনিয়ার সব থেকে ভাগ্যবতী মনে হয়েছিল, যে কিনা নিজের এই পরিবারের সামনে প্রপোজাল পাই, আবার তাও তার প্রিয় মানুষটার। তাই আজ আমি খুব খুশি। তারপর তিথি এইসব কথাগুলো এক নাগারে বলে দিল, আর তার সাথে আমার শার্টটাও ভিজিয়ে দিল। তাই আমি ওর থুতনি ধরে ওর মুখটা উঠিয়ে দেখলাম তিথি কাঁদছে। তাই আমি ওর চোখের পানি মুছে দিয়ে বললাম, এই যে মিস, কাঁদেন কেন? আর একবার কান্না করতে দেখলে কিন্তু আমার চেয়ে খারাপ আর কেউ হবে না, বলে দিলাম। কান্না করবো না তো কি করবো শুনি? আপনি আমাকে আজ পুরো দিন কেমন করে কষ্ট দিলেন। আর তখন আমি আপুর রুমে গিয়ে অনেক কান্না করেছি জানেন। আপনার রেগে কথা বলার কতটা কষ্ট পেয়েছি জানেন। ওকে, আজ প্রমিস করলাম আমার এই অর্ধাঙ্গিনীকে আর কখনো কষ্ট পেতে দেব না।
তারপর আমি এই বলে তিথির ঠোঁট যুগল নিজের আয়ত্তে নিয়ে নিলাম। সেও পাল্টে রেসপন্স দিচ্ছে। আর তারপর আমরা আরও কিছুক্ষণ থাকার পর আমি তিথিকে ছেড়ে দিয়ে বললাম, ম্যাম অনেক হয়েছে, এখন রাত 2টা বাজে, ঘুমাবেন কখন? আমি আজ আপনার সাথে ঘুমাবো, তাই তো দেরি করছি। না ম্যাডাম, তা হবে না। বিয়ের আগে এসব কিছুই হবে না। আর মাত্র 3টা মাস, তারপরেই না হয় এসবে। না, আমি আর 3 মাস অপেক্ষা করতে পারবো না। গত 7টা বছর কেমন করে অপেক্ষা করেছি সেটা আমি আর আমার খোদাই জানেন। তাই আমি আপনাকে 2 সপ্তাহের মতোই বিয়ে করব, আর তা না হলে সবার কাছ থেকে চিরকালের জন্য হারিয়ে যাব। তারপর ওর এমন কথায় আমি বেশ ভয় পেয়ে গেলাম। তাই আমি সিদ্ধান্ত নিলাম যে কাল আম্মু আব্বুকে আমাদের বিয়ের কথাটা বলবো, আর তা না হলে আমার পাগলিটাকে হারিয়ে ফেলবো। তাই আমি তাকে বললাম, আচ্ছা বাবা ঠিক আছে। আর এতক্ষণ আমি একটু দুষ্টুমি করছিলাম। আর হ্যাঁ, তোমার জিনিসগুলো নেবে না? আমার জিনিস মানে? হ্যাঁ, তোমার জিনিস, যেগুলো আমি তোমার জন্য ইউকে থেকে স্পেশাল এনেছিলাম। এই নাও, এই পুরো সুটকেসটা তোমার। তারপর আমি এই বলে একটা বড় সাইজের সুটকেস তিথির দিকে এগিয়ে দিলাম। আর তাই তিথি সেটা খুলে অবাক হয়ে বলল, ওয়াও, এগুলো সব কার? কার আবার? তোমার জন্যই তো সব এনেছি, সব কিছুই তোমার। আর শোনো, এগুলো কাল দেখবে। এখন যাও, ঘুমাতে যাও। তারপর ফ্রেশ হয়ে এসে শুয়ে পড়লাম। আজ বেশ আনন্দ লাগছে নিজের ভালোবাসার মানুষটার সাথে সময় কাটিয়ে। তাছাড়া কারে না ভালো লাগবে এমন একটা দিন যদি প্রিয় মানুষটিকে উপহার দেওয়া যায়। তো যাই হোক, সেসব কথা আর মুহূর্তগুলো ভাবতে ভাবতে আমিও ঘুমিয়ে গেলাম। তারপর ওদিকে তিথি আমার রুম থেকে বের হয়ে আপুর রুমে যেতেই আপু বলল, এতক্ষণ বুঝি আপনাদের রোমান্স শেষ হলো? দেখ আপু, তুমিও না, আমার বুঝি লজ্জা করে না? তারপর তিথি এই বলে লজ্জা পেয়ে ওয়াশরুমে চলে গেল। আর এদিকে আপু তাকে এইভাবে লজ্জা পেতে দেখে হাসছে, কারণ সে তিথিকে এমনিতেই অনেক মজা করে লজ্জা দেয়। কারণ তার কাছে তিথির লজ্জা মাখা মুখটা বেশ ভালো লাগে। তাই অতঃপর তিথি ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হলো আর তারপরে শুয়ে পড়ল। সেও আজ খুব খুশি। অবশেষে সে পেল তার ভালোবাসার মানুষটিকে। তার আজ তৃপ্তি লাগছে, কারণ অপেক্ষা শব্দটি তিতা হলেও তার ফল মিষ্টি। সে এখন এটাই ভালোভাবে বুঝতে পারছে। অতঃপর এসব ভাবতে ভাবতে সেও ঘুমিয়ে পড়ল। তারপর এদিকে সকালে ঘুমের মধ্যেই আমি টের পাচ্ছি কেউ একজন আমার উপরে শুয়ে আছে। তবে ওর শরীরের উষ্ণতা আমার কাছে পরিচিত মনে হচ্ছে না। তাই আমি চোখ খুলে তাকিয়ে দেখলাম যে কে এসে, কিন্তু তবুও তার চুলের জন্য তাকে দেখা যাচ্ছে না। আর তাই আমি তার চুলগুলো সরিয়ে যখন তার দিকে তাকালাম, তখন আমার পায়ের রক্ত মাথায় উঠে গেল। ভাবছি এই মেয়েটা এখানে কি করছে, আর এখন তিথি দেখলে নিশ্চয়ই আমাকে খারাপ বা অন্য কিছু ভাববে। তাই আমি আর সহ্য করতে না পেরে দিলাম এক ধাক্কা। আর তাই সাথে সাথে সেও চেঁচিয়ে নিচে পড়ে গেল, এবং ওর চেঁচানোতে আমার মাথা আরও গরম হয়ে গেল। তাকে আমি এমনিতেই দেখতে পারি না, তার উপর সেই এতক্ষণ শুয়েছিল আমার ওপরে। তাই আমি আর রাগ কন্ট্রোল করতে না পেরে দিলাম একটা থাপ্পড়। কেন জানেন? কারণ সে হলো আমার কাজিন, মানে আমার ফুফাতো বোন লিসা, আমার ক্লাসমেট, যাকে আমি দু চোখে দেখতে পারি না। আর তাছাড়া এমন মেয়ে আমি জীবনেও দেখিনি, যে আমাকে আগে এমনিতেই দেখতে পারতো না। কিন্তু আজ যখন আমি ফিরে এসেছি, তাই ভালোবাসা যেন উতলায়া পড়ছে। যত সব ফালতু মেয়ে। তাছাড়া লিসা আগে আমাকে যেখানে দেখতো সেখানেই ওর বান্ধবীদের নিয়ে আমাকে অপমান করত, কিন্তু তা কেন করতো আমি নিজেও জানতাম না। তো যাই হোক, তারপর আমি ওকে বলতে লাগলাম, তোর সাহস কি করে হয় আমার রুমে এসে আমাকে জড়িয়ে ধরে শোয়ার? তোমাকে আমি ভালোবাসি, তাই। ভালোবাসা? আর তুই? হাসালি। যেই মেয়েটি আমাকে যেখানে দেখতো সেখানেই অপমান ছাড়া কিছুই করতো না, তার আজ এত ভালোবাসা উতলে পড়ছে, যেটা একটা হাস্যকর বিষয় ছাড়া আর কিছুই না। প্লিজ আমাকে ভুল বুঝো না, আমি সত্যি তখনকার জন্য সরি, কিন্তু এখন আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি। তোমায় ছাড়া আমি বাঁচবো না, প্লিজ আমায় ফিরিয়ে দিও না। সরি, সেটা আর সম্ভব নয়। তার চেয়ে তুই হৃদয়কে গিয়ে ভালোবাস, সে তোকে অনেক ভালোবাসে আর তোকে অনেক বেশি ভালো রাখবে। না, এটা আমার দ্বারা সম্ভব নয়, আমি তোমাকেই চাই, তোমার মতন অন্য কাউকে নয়। তারপর লিসা এই বলে কান্না করতে করতে আমাকে আবার জড়িয়ে ধরল। তাই এই মুহূর্তে আর নিজেকে কন্ট্রোল করা বড্ড দায় হয়ে গেল।
আর তাই আমি যখনই লিসাকে আমার থেকে ছাড়াতে যাব তখনই ঘটল আর এক ঘটনা। লিসা যে আমাকে জড়িয়ে ধরেছে সেই অবস্থায় তিথি দেখে ফেলল। তাছাড়া অবশ্য লিসা আমাকে জড়িয়ে ধরলেও আমি কিন্তু তাকে ধরিনি। আর তখন আমারও রাগে চোখ লাল হয়ে গিয়েছিল। তাই তিথি আর আমায় সন্দেহ না করে সে হাত থেকে ট্রেটা রেখে রেগে তেড়ে আসছিল লিসার দিকে। অতঃপর তিথি এসেই ওকে আমার কাছ থেকে আলাদা করে ওর চুলের মুষ্টি ধরে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে থাপ্পড় মারতে লাগলো। তবে লিসার বয়সের থেকে তিথি ওর ছোট ছিল, কিন্তু তবুও তিথি মারতে মারতে ওর এমন অবস্থা করলো ওকে দেখলেও কেউ চিনতে পারবে বলে মনে হচ্ছে না। আমি তিথির দিকে হা হয়ে তাকিয়ে আছি। আসলে এটা সত্য যে বাঙালি মেয়েরা তাদের স্বামী বা প্রিয় মানুষের ভাগ অন্য কাউকে দিতে পারে না। তাই তিথিরও একই রকম ভাবনা। তারপর মারা শেষে তিথি চিৎকার করে বলতে লাগলো, এই তোর সাহস কি করে হয় ওনাকে জড়িয়ে ধরার? ওনাকে জড়িয়ে ধরার অধিকার শুধুমাত্র আমারই আছে। তারপর তিথির এমন চিৎকার শুনে বাড়ির সকলেই আমার রুমে চলে এলো। তাই এখন আমার রুমে দাদু, আম্মু, আব্বু, আপু, দুলাভাই, তিথির আব্বু আম্মু, ভাই ভাবি, শফিক আঙ্কেল, আন্টি সহ সকলেই আমার রুমের সামনে। সাথে লিসার ছোট বোন নিসা ও তার আব্বু আম্মুও ছিল। আর তারা দেখছে তিথি লিসার চুল ধরে আছে আর থাপ্পড় মারছে। তাই সাথে সাথেই লিসার মা রেগে গিয়ে বললেন, এই মেয়ে, তোমার সাহস কি করে হয় লিসাকে এভাবে মারে? আর তাছাড়া তোমার এখানে আসার সাহস কে দিল? এখানে শুধু লিসার অধিকার আছে। কিন্তু ওনার কথা শুনে আমার মাথা গরম হয়ে গেল। এই মহিলা বলে কি যে আমাদের দুর্দিনে আমাদের পাশে ছিল না, আজ সে এসেছে অধিকার নিয়ে কথা বলতে। তাই আমি বিরক্ত হয়ে তাকে বললাম, আপনি কি যেন বলছেন ফুপি? কিন্তু আপনার সাহস কি করে হলো এই কথা বলার? কোন সাহসে আপনি এই কথা বলছেন? শুভ্র, মুখে মুখে কথা বলে বেয়াদবি করবে না। আমরা তোমার গুরুজন, সো মুখ সামলে কথা বলো। মুখ আপনি সামলে কথা বলুন। আর কি যেন বলছেন? অধিকার? কেন? আব্বুর ব্যবসায় যখন লসে যাচ্ছিল তখন তো আব্বু আর আম্মু আপনাদের পায়ে ধরেছিল যেন ফুফা আপনাদের শেয়ারটা ক্যান্সেল না করে। কিন্তু আপনারা তাদের অপমান করেছিলেন। আর সেদিন থেকেই আপনি আমার মন থেকে ফুফির অধিকার হারিয়ে ফেলেছিলেন। তাছাড়া মনে আছে আজ থেকে 9 বছর আগের ঘটনা? ও, মনে থাকবে কেমনে? বাদ দিন। ভালো মানুষই এবং বেয়াদবি শিক্ষা আমাকে শেখাতে আসবেন না, আগে নিজেই শিখুন। কারণ যে নিজের ভাইকে সম্মান করতে পারে না সে আসছে আমাকে বেয়াদবি শেখাতে। আর আপনার মেয়েকে যেন এখানে আর না দেখি। আর আমার রুমে মোটেও এলাও না। আর ও, এই যে এনাকে চেনেন? ও হলো আমার অর্ধাঙ্গিনী, মানে আমার উড বি ওয়াইফ। মাইন্ড ইট। তারপর আমি এই বলে ফ্রেশ হতে চলে গেলাম। অতঃপর যে যার রুমে চলে গেল। কে কি বলবে? যেখানে আমি তিথিকে আমার অর্ধাঙ্গিনী বলে স্বীকার করে নিয়েছি সেখানে আর কারো কোনো প্রশ্নই থাকবে না। আর তিথি তো তখন ডিরেক্ট আমার দিকে অবাক হয়ে তাকিয়েছিল। তারপর আমি ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে নিচে এলাম। আর তাদের এখন আমাদের বাসায় দেখে পায়ের রক্ত মাথায় উঠে গেল। এরা নিশ্চয়ই অন্য কোনো ফোন দিয়ে আসছে। তাই আমি গার্ডসদের ডেকে বললাম এদের যেন ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। তারপর গার্ডসরা তাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিল। অতঃপর সকলেই নাস্তা টেবিলে বসলাম, কিন্তু কারো মুখে কোনো কথা নেই। তাই আমি নিজ থেকেই বলা শুরু করলাম, আব্বু, আই এম সরি। আসলে আমি এসব কিছু করতে চাইনি, কিন্তু পরিস্থিতি আমাকে বলতে বাধ্য করেছে। ইটস অল রাইট মাই বয়, ভালো করেছিস। সেদিন ও আমাদের যেভাবে অপমান করেছিল আজ তার ওরা উচিত শিক্ষা পেল। থ্যাংক ইউ আব্বু। আরেকটা কথা বলার ছিল। হ্যাঁ বল, কি কথা? আসলে আব্বু, আমাদের বিয়ের কথাটা বলতাম। আমি লজ্জিত হয়ে কথাটা বললাম, কারণ কোনো ছেলে কি নিজের বিয়ের কথা তার বাবাকে নিজে বলতে পারে? সে বাইরে যতই গ্যাংস্টার বা নেতা হোক না কেন, কিন্তু আমি তবুও সাহস করে কথাটা বললাম। আর তখনই দেখতে পেলাম আমার কথায় সবাই মুচকি মুচকি হাসছে। আর তিথি, সে তো লজ্জায় মুখ লাল করে ফেলেছে। তাছাড়া কিছু মেয়ে আছে যাদের গায়ের রং দুধে আলতা হলেও তারা লজ্জা পেলে তাদের গালের দুপাশে লাল হয়ে যায়। আর তাই এখন ঠিক তিথিরও লাল হয়েছে। তারপর আব্বু আমার কথা শুনে বলল, আমিও তোকে এই নিয়ে কথা বলবো ভাবছিলাম। আচ্ছা বল, কি বলবি? ও, আসলে আব্বু, তিথি চাইছে যে আমাদের বিয়েটা যেন তাড়াতাড়ি হয়। আই মিন 2-1 সপ্তাহের মাঝেই।
তারপর আমি এই বলে তিথির দিকে তাকালাম, দেখি ও আমার দিকে রাগী চোখে তাকিয়ে আছে। তাই আমি ওর দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিলাম, কিন্তু ও আমাকে উপরে দেখিয়ে কি যেন বলে রান্না করে চলে গেল। আর তারপর আব্বু আবার বলল, ও আচ্ছা, সে তো ভালো কথা। ওকে, তাহলে আমরা সব কিছু অ্যারেঞ্জ করে ফেলতেছি। ওকে আব্বু। তারপর আমি আর কিছু না বলে খাওয়া দাওয়া শেষ করে নিজের রুমে চলে আসলাম। কিন্তু এখানে এসে দেখি তিথি রাগী মুডে আমার বিছানার ওপর বসে আছে। আর সে এখন আমাকে দেখে এগিয়ে আমার কাছে এসে কলার ধরে বলল, এই যে আপনি তখন আব্বুকে আমি বিয়ের কথা বলেছি বলে কেন বলছেন? তো তো মানে আপনি আমাকে সবার সামনে এমন লজ্জা দিলেন কেন? এখন আপু দেখলেই আমাকে আবার পচাবে। তো এই আপনি এমন ভাব করছেন যেন কিছুই হয়নি। চুপ, কিচ্ছু হবে না। আর তাছাড়া তুমি একটু বেশি কথা বলো, তাই এখন আর কথা না বলে বিছানার উপরে উঠে একটু ভালো করে বসো, আমি একটু বিশ্রাম নেব। না, আমি পারবো না। ও আচ্ছা তাই, ওকে। তো ঠিক আছে, তাহলে আমি লিসার কাছে যাচ্ছি। ও আমাকে অনেক অনেক ভালোবাসে, সাথে আদর করবে। উফ, ভাবতেই এখন আমার অনেক খুশি খুশি লাগছে। তখন আমি এই বলে দরজার দিকে এগিয়ে গেলাম। আর তখনই সাথে সাথে তিথি এসে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে বলতে লাগলো, একদম এইসব কথা বলবেন না। আপনি শুধুই আমার অধিকার আমি অন্য কাউকে দেব না। এই মেয়ে, তুমি শুধু ছোট মেয়েদের মতো এরকম কান্না করো কেন? কাঁদবো না তো কি করবো, হাসবো। আমার হবু বর যদি অন্যর কাছে যায় তাহলে আমার খারাপ লাগবে না। আর আপনি যদি ওর কাছে সত্যিই যান তাহলে আমাকে খুন করে যাবেন, কারণ আমি জীবিত থাকতে আমার স্বামীর ভাগ অন্য কেউ পাবে না। ও তাই, তাহলে তো তোমাকে স্বামীর আদেশ মানতে হবে। অবশ্যই মানবো। তাহলে এখন একটু আদর করো। আপনিও না, আমার লজ্জা করে না বুঝি? লজ্জা তো নারীর ভূষণ, তবে স্বামীর কাছে নারীর কোনো লজ্জা পাওয়া মানে হয় না, কারণ তারা একে অপরের পরিপূরক। তারপর এই বলে সে আমাকে দেয়ালের সাথে চেপে ধরে আমার পায়ের উপর পা রেখে আলতো করে আমার পেছনের চুল খামচে ধরল, অতঃপর ঠোঁট যুগল নিজের আয়ত্তে নিয়ে নিল। আর তারপর আমরা এভাবে কতক্ষণ ছিলাম তা জানি না, কিন্তু হঠাৎ কারো দরজার ধাক্কাতে আমাদের সম্মতি ফিরে এলো। তাই এখন তিথি তো লজ্জায় আমার দিকে তাকাতেই পারছে না। ওর গালের দুপাশ বেশ লাল হয়ে রয়েছে, ঠিক যেন একটা স্ট্রবেরির ফ্রুটস। অতঃপর আমি দরজা খুলে দেখলাম আপু দাঁড়িয়ে আছে। আর তাই আমি বিরক্ত হয়ে বললাম, এই আর কটা মিনিট পরে আসলে কি হতো না? কেন রে ভাই, তিথি কি ভেতরে? সেটা জেনে করবি কি শুনি? প্রয়োজন আছে বলেই তো জিজ্ঞেস করছি কুত্তা। বল না কোথায় তিথি? আচ্ছা যা, রুমে আছে, কথা বলে আয়। না, তার প্রয়োজন নেই। আমি এমনি দেখছিলাম আমার ভাইয়ের বউটা কোথায়। আমরা কথা বলতে বলতে তিথি এসেছিল, তাই আপু তার দিকে চোখ টিপ মেরে উক্ত কথাটি বলল। আর তাই আমি বললাম, মানে কি বলছিস, বুঝিয়ে বল। ধ্যাৎ, বুঝাতে পারবো না, তবে এটা বলতে পারি যে তিথিকে আমার কোনো প্রয়োজন ছিল না, আমি এমনি ডাকছিলাম। তবে রে কুত্তি, আমাদের রোমাঞ্চের 12টা বাজিয়ে এখন বলছে কোনো প্রয়োজন নেই। তারপর এই বলে আমি আপুকে দিলাম দৌড়ানি, কিন্তু তাকে সারা বাড়ি দৌড়িয়েও হয়রান হয়ে পড়লাম, কিন্তু ধরতে পারলাম না। আর তাছাড়া আমাদের এই কাণ্ড দেখে বাড়ির সকলেই হাসছে, কারণ আমার আর আপুর দুষ্টমি আবারও সেই আগের মতোই শুরু হয়ে গিয়েছে। তাছাড়া আরও কি ধরতে পারলাম কই। এবং তার মধ্যেই আব্বু ডাক দিয়ে বলল, শুভ্র, তোর সাথে কিছু জরুরি কথা আছে, একটু এখানে বস। তাই আমি আব্বুর ডাক পেয়ে সেখানে গিয়ে দেখি আনিস আঙ্কেল, মানে আমার হবু শ্বশুর মশাই, আর শফিক আঙ্কেলও ছিলেন। তাই আমি তাদের কাছে গিয়ে বললাম, হ্যাঁ আব্বু বলো। শোন, আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী 27 তারিখ, মানে আর এক সপ্তাহ পর তোর আর তিথির সাথে আরহা ও আদনানেরও বিয়ে। মানে আব্বু, তুমি বলতে চাচ্ছ যে ওই দিন একসাথে দুটো বিয়ে? সেটাই, আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি। এখন বল তোর কি মতামত? আব্বু, তোমরা হচ্ছে আমার গুরুজন, সো তোমরা যে সিদ্ধান্ত নিবে সেটাই আমার কাছে বেস্ট। এর চেয়ে বেশি আর কিছু আমি বলতে পারবো না, অ্যান্ড দ্যাটস ফাইনাল। ওকে মাই সন, আই অ্যাম প্রাউড অফ ইউ। বাই দ্য ওয়ে, তাহলে কাল থেকে বিয়ে শপিং করা শুরু করে দিই। তবে বিয়ের শপিংয়ে আপু আর তিথির জন্য আলাদা করে কোনো কিছু কেনার দরকার নেই। কিন্তু কেন? কারণ আব্বু, ওদের বিয়ে উপলক্ষে আমি আগে থেকেই সব কিছু নিয়ে এসেছি, তাই আর নতুন করে কোনো কিছু কেনার প্রয়োজন মনে করছি না আমি।
তাহলে তো ভালোই হলো। তবে ওরা চাইলে কিনতে পারে, আমার কোনো প্রবলেম নেই। ওকে, ঠিক আছে। অতপর এভাবে আরও কিছুক্ষণ কথা বলে নিজের রুমে চলে এলাম। তারপর এভাবে সবার সাথে হাসি ঠাট্টার মাঝে দিনটা কেটে গেল। কিন্তু এদিকে তিথির কোনো দেখা পেলাম না। তাই এই কারণেই মাথায় আগুন ধরে আছে। পেয়েছে কি মেয়েটা? আমাকে একটা বারের জন্য হলেও দেখা দিল না। তাই আমি ঠিক করলাম এই কয়দিন ওকে ইগনোর করব। কিন্তু ওর মায়াবী মুখটা দেখলে যে আমার দুনিয়ার সব কিছু ভুলে যাই। আর ইগনোর তো দূরেই থাক। তারপর দেখতে দেখতে রাত হয়ে এলো, আর তাই ডিনারের সময় একটু দেখা পেয়েছিলাম। এরপর আর তার ছায়াটাও দেখলাম না। আর তাছাড়া দাদু আজ ছিলেন না বাড়িতে, কারণ তিনি ওনার ফ্রেন্ড বদরুল খানের বাসায় গিয়েছিলেন। তাই কেউ আর না থাকায় মন খারাপ করে শুয়ে পড়লাম। তারপর সকাল 5টার দিকে ঘুম ভাঙলো। তাই আমি উঠে ফ্রেশ হয়ে এসে নামাজ পড়ে বেরিয়ে গেলাম। আর সারাদিন সবাই ফোন করলেও কারো ফোনের রিপ্লাই করেনি, কারণ আজ থেকেই শুরু করবো তিথিকে ইগনোর। তাই কেউ আর ফোন করে যেন না পায়, সেই জন্য মোবাইলটাকে সুইচ অফ করে রাখলাম। কিন্তু রাত 11টায় বাড়িতে এসে দেখলাম সবাই বসে আছে। আর আমাকে রাগান্বিত অবস্থায় দেখে কেউ আর কথা বলার সাহস পায়নি। তারপর এভাবে প্রায় বিয়ের আগের দিন পর্যন্ত তিথিকে ইগনোর করা শুরু করেছিলাম। আর এতদিনে ওর অবস্থা দেখার মতো ছিল। আমার দিকে কেমন অসহায়ের মতো তাকিয়ে থাকতো। ওর কথা পরিবারের কাউকেই তেমন একটা সময় দেয়নি বললেই চলে। তারপর হলুদের 3 দিন আগের সকালবেলা রুম থেকে বের হতেই তিথি এসে আমাকে আচমকাই জড়িয়ে ধরল আর কান্না করে দিয়ে বলতে লাগলো, কেন আমায় ইগনোর করছেন আপনি? আপনার এই ব্যবহার আমি যে আর নিতে পারছি না। শুধু একটিবার বলুন, কি দোষ করেছি আমি? কেন মনে নেই গত 4 দিন আগের পুরো দিন কোথায় ছিলেন? একটু এসেছিলেন আমার কাছে? কেমন ছিলাম জানেন সেদিন? তার জন্যই আমাকে এই 4 দিন ধরে ইগনোর করছেন? আমার কষ্টটা কি একটু বুঝলেন না? তার চেয়ে আমার গলা টিপে মেরে ফেলুন, তাই ভালো হবে। আমার মৃত্যু এমন বাজে কথা বললে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। তাহলে আমাকে এত কষ্ট দেন করো? খুব খুব ভালো লাগে না কষ্ট দিতে? এই যে কান ধরলাম, আর হবে না লক্ষ্মীটি। তারপর ওকে এই বলে আমি বুকে জড়িয়ে ধরলাম। আর তার কিছুক্ষণ যেতে না যেতেই দাদু আর নিধি এসে বলল, কি ভাইয়া, রোম্যান্স কেমন চলছে? নিধির কণ্ঠ শুনে আমি আর তিথি দুজনে দুদিক সরে গেলাম। তিথি তো লজ্জায় মুখ তুলতেই পারছে না। তাই আমি তখন নিজেদের বাঁচাতে ওকে বললাম, কিসব আবল তাবল বলছিস? কেন দাদু ভাই, ও তো ঠিকই বলেছে। দাদু তুমি ওর সাথে দিলে? ও মা, নতুন বউ তো দেখি খুব লজ্জা পেয়েছে। মিঠু তুমিও না। তারপর তিথি এই বলে দৌড়ে চলে গেল। আর তিথি নিধিকে আদর করে নিদু বলে ডাকে। অতপর তিথি চলে যাওয়ার পর নিধি আবার বলল, যা বাবা, আমার হবু ভাবি এতটুকুতেই লজ্জা পেয়ে গেল। আসলে দাদু, একটা সত্যি কথা কি জানো? কি দাদু ভাই? ছেলেরা বউ পেলে নিজের পরিবারের সকলকে ভুলে যায়, তাই না? অবশ্যই সবাই নয়, কিছু কিছু আছে আর কি। তবে তার মধ্যে আমাদের ভাইয়া 1 নম্বরে আছে, তাই না? ও তাই? দাঁড়া, তোকে বিয়ে দিলে দেখবি তোর জামাই আমার চেয়েও 10 গুণ বেশি বউ পাগল হবে। দেখে নিস কুত্তেই। কুত্তা দেখা যাবে। আমার জামাই তোর মতো না, সে আমাকে অনেক ভালোবাসবে। তারপর নিধি এই বলে মুখ ভেঙচি দিয়ে চলে গেল। আর এদিকে দাদু এতক্ষণ আমাদের ঝগড়া দেখছিল আর মুসকি মুসকি হাসছিল। তাই আমি এবার দাদুকে বললাম, এই বুড়ো, তুমি আমার সাথে মজা নিচ্ছ তাই না? তোদের ঝগড়া আমার খুব ভালো লাগে, তাই কারণ তোরা তো আমার চোখে মণিদ্বীপ। আর তাছাড়া এই পরিবারের প্রত্যেকটা মানুষকে খুব ভালোবেসে ফেলেছি রে। কারণ যাদের আমি আপন না হলেও আজ তাদের ফ্যামিলির বড় কর্তা। তোদের এলাকা জুড়ে এখন আবার একটা নাম হয়ে গেছে, তাও শুধু তো ভাবার জন্য। তাই মনে হচ্ছে যেন আমি আমার পরিবারের প্রতিচ্ছবি এখানে দেখতে পাচ্ছি। তারপর দাদু এই বলে কান্না করে দিল। আর তাই আমি দাদুকে সান্ত্বনা দিয়ে রুমে দিয়ে আসলাম, যেখানে আমার সকল কাজিনরা দুষ্টুমি করছিল। আর তাছাড়া আমার প্রায় 23 জন মামাতো খালাতো ভাই বোন, কারণ আমার মামা আম্মুরা 6 ভাই বোন। তারপর দেখতে দেখতে হই হুল্লোড়ের মধ্যে দিয়ে আমার আর আপুর গায়ে হলুদটা শেষ হলো। আর সব অ্যারেঞ্জমেন্ট আমাদের বাড়িতেই করা হয়েছিল, তাই আর কোনো বেগ পেতে হয়নি। খুব সুন্দর করেই সব কিছু সম্পন্ন হয়েছে।
তারপর দেখতে দেখতে বিয়ের দিনও চলে আসলো। আর তাই আজ মহান আল্লাহর অশেষ রহমতে বিয়েটাও খুব সুন্দর করে সম্পন্ন হলো। আর আপুর বিয়ে হবে 2 দিন পর, কারণ বাড়িতে নতুন করে বউ আনতে এই সিদ্ধান্ত নিয়েছিলেন দাদু আর আব্বু। তারপর কিছুক্ষণ পর বউকে আমার রুমে ট্রান্সফার করা হলো। সেখানে তিথির বান্ধবীরা মিলে বাসরঘর সাজিয়েছে, আর আমি ছাদে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি। কিন্তু রাত প্রায় 11টা বাজে। তখন আম্মু এসে বলল, শুভ্র, রুমে যা বাবা, এখন 11টা বাজতে চললো। মেয়েটির রুমে একলা বসে আছে। আচ্ছা আম্মু, যাচ্ছে। তাড়াতাড়ি যা। তারপর আম্মু এই বলে যেতেই আমার বন্ধু আরাফ আমাকে বলল, দোস্ত, বিড়াল নাকি কি যেন মারে বাসর রাতে, সেটা একটু দেখে শুনে মারিস। তারপর এই বলেই আমার বান্ধব বন্ধুগুলো হাসতেছে, আর তাই আমি তাদের কথা শুনে উড়াধুরা খেলাচ্ছি। ভাই আর মারিস না, তাহলে আমাদের বউ বিয়ের আগেই বিধবা হয়ে যাবে। ওকে যা, এবারের মতো মাফ করে দিলাম। তাহলে তুই কি আরেকটা বিয়ে করবি নাকি? তিথি কিন্তু তোরে মেরে ফেলবে। তারপর তারা এই বলেই কয়েক সেকেন্ডের মধ্যেই সবাই হাওয়া হয়ে গেল। আর তাই আমি ওদের না পেয়ে বাসর ঘরের উদ্দেশ্যে রওনা দিলাম। কিন্তু তার মধ্যেই বাসার আরেকটা উটকো ঝামেলা। বাসর ঘর সাজানোর জন্য তিথির ফ্রেন্ডদের নাকি 75,000 টাকা দিতে হবে, এবং সাথে আমার 2টো গন্ডি বোনও আছে। আর তাছাড়া এমন হবে সেটা আমি আগে থেকেই ভেবেছিলাম। তাই ব্যাংকের একটা এটিএম কার্ড পকেটে রেখেছি। আর তাই এখন ওদের উদ্দেশ্যে বললাম, এখান থেকে যা পারো নিয়ে নাও। তারপর সেটা ওদের হাতে দিতেই ওরা খুশি হয়ে চলে গেল। আর এদিকে আমি মনে মনে ভাবলাম, চোরের উপর বাট পারি। তারপর মুস্কি হেসে সাহস করে রুমে ঢুকলাম। কিন্তু গিয়ে দেখি বউ আমার ইয়া লম্বা একটা ঘুমটা দিয়ে বিছানায় বসে আছে, এবং আমার আগমনে খাট থেকে নেমে আমার সামনে এসে আমাকে সালাম করতে যাবে। তখনই ওর হাত ধরে বললাম, এমন কাজ আর কখনো করবে না। একমাত্র আল্লাহর নিকট মাথা নত করা যায়, আর তোমার জায়গা তো আমার এই বুকে। আমাকে কখনো ছেড়ে যাবেন না তো? জীবন থাকতে কখনো না, ইনশাআল্লাহ। তারপর দুজনে 2 রাকাত নফল নামাজ পড়ে খাটে বসলাম, আর ওর মাথায় হাত দিয়ে একটা দোয়া পড়ে ফু দিলাম, যাতে আল্লাহ আমাদের সুখী জীবন দান করেন। অতঃপর কিছুক্ষণ পর তিথি আমার বুকে মাথা রেখে বলল, আজ আমার খুব ভালো লাগছে। তা কেন জানতে পারি মহারানী? কারণ আজ আমি আমার ভালোবাসার মানুষটাকে আমার জীবন সঙ্গিনী হিসাবে পেয়েছি। ও তাই? তাহলে আবারও একটু আদর করি। মানে করছে কে? তারপর এই বলে তিথি লজ্জা পেয়ে নিজেকে আমার মাঝে বিলিয়ে দিল, আর তাই আমিও আপন করে নিলাম আমার প্রিয়তমাকে। তারপর সকালে আমার ঘুম ভাঙলো তিথির কোকিল কণ্ঠে। দুজনে একসাথে শাওয়ার নিয়ে অজু করে নামাজ পড়ে নিলাম, এবং আল্লাহর দরবারে লাখো শুকরিয়া, কারণ বিয়ের পরের দিন বউজামাই ঘুম থেকে উঠে অনেক বেলা করে, কিন্তু তিথি আর আমাকে উঠালেন একেবারে নামাজের কিছুক্ষণ আগে। আর এটাই বোধহয় মহান আল্লাহর বিশেষ রহমত। তারপরে দুজনে মিলে ফজরের নামাজ আদায় করে নিলাম। তারপর নামাজ শেষে দুজনে কিছুক্ষণ ঘুমালাম। আর বেলা 9টার দিকে নিধি এসে ডেকে গেল। সকলে আমাদের জন্য বসে আছে, তাই ফ্রেশ হয়ে আমি আর তিথি নিচে গেলাম। অতঃপর সকলে মিলে নাস্তা করে নিলাম। আর এইভাবেই কয়েকদিন চলে গেল। তারপর আবার আপুর বিয়ের কার্যক্রম শেষ করে এলাম। দেখতে দেখতে আপুর বিয়েটাও হয়ে গেল। তাই যাওয়ার সময় আপু আমায় জড়িয়ে ধরে সে কি কান্না, এদিকে আমিও কম কাঁদিনি। তারপর এমন করেই দেখতে দেখতে চলে গেল আরও 7টা মাস। তিথি এখন কনসিভ করেছে, আর তাকে আমি আরও 1 বছর দেখতে বলেছিলাম, কিন্তু তিনি আমার কথা শুনেনি বা কোথায়। প্রথমে একটু রাগারাগি করলেও বাবা হওয়ার সংবাদটা কার না ভালো লাগে বলুন। তাই এখন তার প্রতিনিয়ত খুব যত্ন করি। আর হ্যাঁ, আপনাদের তো একটা কথা বলাই হয়নি, ভুলে গিয়েছিলাম। আমাদের কোম্পানি মানে জুমাইরা গ্রুপস অফ কোম্পানি এর হেড অফিস এখন বিডিতে 5 মাস আগেই নিয়ে এসেছি। তারপর এভাবেই দিন যায় দিন আসে, আর এমন করেই তিথির 10 মাস পূর্ণ হলো। তাই ওকে আজ হাসপাতালে আনা হয়েছে, কারণ আজই ওর ডেলিভারি ডেট। কিন্তু এদিকে আমার প্রাণ যেন বের হয়ে যাচ্ছে। তাই আমি শুধু আল্লাহর কাছে একটাই প্রার্থনা করছি, আমার তিথির যেন কিচ্ছু না হয়। আর এখন হাসপাতালে ইবাদতখানায় বসে বসে সেটাই আল্লাহর কাছে যাচ্ছি, তিথি, আমার তিথিকে যেন আল্লাহ আমার কাছেই ফিরিয়ে দেন। তারপর এভাবে 2 ঘন্টা চলে গেল। কিন্তু হঠাৎ আদনান ভাইয়া মানে আমার দুলাভাই দৌড়ে আমার কাছে এলো, এবং তার এমন আশা দেখে আমার বুক মোচড় দিয়ে উঠল।
তাহলে কি আ, না না, এই হতে পারে না। তারপর তিনি হাঁপাতে হাঁপাতে বললেন, সুপুরা ভাই, তোমার সুন্দর ফুটফুটে একটা রাজকুমারী হয়েছে, আর মা মেয়ে দুজনেই সুস্থ আছে। শুক্রিয়া। যাক, আল্লাহ তাআলা আমার কথাটা শুনেছেন। এটা বলে মোনাজাত ধরে বের হয়ে এলাম। তারপরে তিথির কেবিনে গেলাম। গিয়ে দেখি দাদু আমার রাজকন্যাকে একটা ডায়মন্ডের নেকলেস পরিয়ে দিচ্ছে। তারপর আমাকে সেই রূপে দেখে সকলেই বের হয়ে গেল, শুধু দাদু, আরহা, আপু আর নিধি ছাড়া। তাই তখন দাদু আমাকে বলল, আমার মেয়েটি কিন্তু খুবই খুবই সুন্দরী দাদু ভাই। আমি আজ খুব খুশি। আর আমার দিদি দাদুমণি যাতে কোনো কষ্ট না হয় সেদিকে খেয়াল রাখবি। আর প্রিন্সেসটা ভালো যত্ন নিবি। কয়েকজন নার্স ঠিক করা লাগবে। তার আর দরকার নেই, আমি আছি। তাছাড়া নিধিও আমাকে মাঝে মাঝে হেল্প করবে, তাই তুমি একদম টেনশন নিও না। ওকে, তাহলে তাই হোক। আর এখন তুই তিথি দাদুমণির কাছে যা। তারপর আমাকে দেখে আরহা, আপু আর নিধি আমাদের প্রিন্সেসকে নিয়ে এগিয়ে এলো। অতঃপর আপু আর নিধি আমার রাজকন্যাকে আমার হাত দিয়ে বলল, ভাইয়া দেখো, যেন একটা পুতুল আমার হাতে খেলছে। মাশাআল্লাহ, খুব সুন্দর আমাদের প্রিন্সেসটা, তাই না আরু আপি? আসলে আমার ভাইয়ের পুতুলটা, প্রিন্সেসটা খুব সুন্দর। আমারও যেন এমন একটা প্রিন্সেস হয়। তারপর এই বলে প্রিন্সেসের মুখের দুপাশে আরহা, আপু আর নিধি চুমু দিয়ে আমার কোলে রেখে চলে গেল। তারপরে আমি তিথির কাছে গিয়ে বসলাম। আর তখন পাগলিটা আমাকে দেখে বলতে লাগলো, এতক্ষণ কোথায় ছিলেন আপনি? এই তো একটু বাইরে ছিলাম। আর এখন তোমার কেমন লাগছে? খুব ভালো, কিন্তু আপনার মুখ শুকনো কেন? নিশ্চয়ই কিছু খাননি, তাই না? না মানে ইচ্ছে করেনি। এখন বলো, আমাদের রাজকুমারীর নাম কি রাখা যায়? তারপর আমি এই বলতেই তিথি এক হাতে আমাদের রাজকুমারীকে নিয়ে অন্য হাতে তিথির থুতনিতে ধরে বলল, আপনিই দিন, আমাদের সাথে মিল করে। ওকে, সেটা না হয় আকিকার সময় দেওয়া যাবে। আর খুব ভালোবাসি আপনাকে। তারপর তিথি এই বলে আমাকে শক্ত করে জড়িয়ে ধরল। আর তাই আমিও তাকে বললাম, আমিও তোমায় খুব ভালোবাসি, কারণ তুমি বিহনে এতদিন একা লাগতো নিজেকে। আর আজ এই রঙিন পৃথিবীটা আলোকিত করে এলো আমাদের প্রিন্সেস। এখন তোমার এবং আমার পৃথিবী, যেটাকে সাজাতে তোমার আর আমার ভালোবাসার প্রয়োজন। তিথি শুভ্রের ভালোবাসায় রঙিন হবে আমাদের প্রিন্সেসের জীবন। তারপর আমিও এই বলে শক্ত করে তিথিকে জড়িয়ে ধরলাম, যাতে কোনো বাধাই আর আমাদেরকে আলাদা করতে না পারে। আই লাভ ইউ টু পাগল। আই লাভ ইউ টু।